মডার্ন যুগের মেয়েটি টাইম ট্রাভেল করে পৌঁছে যায় এক শয়তানি ভিলেনের দেহে, যে কিনা তার স্বামীর ওপর অত্যাচার করত, তার বাচ্চাদের খেতেও দিত না। এবার মডার্ন যুগের মেয়েটি তার পরিবারকে আবার এক কি করে করবে, এবং তার বিশেষ ক্ষমতার সাহায্যে কিভাবে সে তার স্বামীকে সারিয়ে তুলবে, সেই নিয়ে আজকের মজাদার একটা টাইম ট্রাভেল ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র জুলিয়াকে দেখতে পাই, এবং সেখানে আমরা তার বিকলাঙ্গ স্বামী ওয়েনকে দেখতে পাই। এবার ওয়েন তো সেখানে জুলিয়াকে জোর করে বিষ খাওয়ানোর চেষ্টা করছিল, এবং তাদের ঘরের বাইরে আমরা তাদের দুই সন্তান মিকা এবং জুনকে দেখতে পাই। জুন তার দাদাকে বলে যে দাদা, মা কি সত্যিই মরে যাবে, এবং মিকা বলে যে যদি না মরে তাহলে কিন্তু আমাদেরকে কিডন্যাপারের কাছে বিক্রি করে দেবে। এবং তারা লুকিয়ে লুকিয়ে দেখছিল যে তাদের বাবা মা কি করছে, এবং ওয়েন তখনই জুলিয়াকে বিষ পান করা এবং জুলিয়া সেখানেই মারা যায়। এবার সঙ্গে সঙ্গে জুন ছুটে গিয়ে তার বাবাকে বলে যে বাবা, মা কি মরে গেছে, এবং ওয়েন মিকাকে বলে যে এক্ষুনি গিয়ে তোমার দাদিকে খবর দাও যে তার মেয়ে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু তখনই জুলিয়া জেগে ওঠে, কিন্তু এখন জুলিয়ার দেহে ছিল মডার্ন যুগের একটি মেয়ের আত্মা, যে কিনা তার পড়া গল্পের বইয়ের মধ্যে এসে উপস্থিত হয়েছিল। এবার জুলিয়া তো ভাবে যে এটা কি হলো, আমি এই গল্পের ভিলেনের দেহে উপস্থিত হলাম। এবার গল্পের জুলিয়া বা এই ভিলেন জুলিয়া এই দেশের ম্যাজিস্ট্রেটের মেয়ে ছিল, এবং ওয়েন তাকে রিজেক্ট করে দিয়েছিল। তাই জুলিয়া মেরে ওয়েনের পা ভেঙে দিয়েছিল। ওয়েনের পা ভেঙে দেওয়ার পর জুলিয়া তাকেই সেবা করার নাটক করে তাকে বিয়ে করে, তাকে জোর করে নিজেকে বিয়ে করতে বাধ্য করে। কিন্তু তারপরেও জুলিয়া সবসময় ওয়েনের ওপর অত্যাচারই করত, এবং জুলিয়া তার অন্য একজন লাভারের সাথে সম্পর্ক রাখতো, তার ছেলে মেয়ে কাউকেই ভালোবাসতো না। এবার এরকম একজন ভিলেনের দেহে এসে ভবিষ্যতে জুলিয়া তো পড়ে যায় মহা বিপদে, এবং তখনই তার শরীরে জ্বালা জ্বালা অনুভূতি সৃষ্টি হয়। ওয়েন তো সঙ্গে সঙ্গে মিকাকে বলে যে ওখানে ওষুধের একটা বাটি রাখা আছে, সেটা নিয়ে এসো। কিন্তু সেটাও আসলে পয়জন বা বিষই ছিল। এবার সেটা তো ওয়েন জোর করে জুলিয়াকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু জুলিয়া বলে যে আমি এই মাত্র অতীতকালে এসেছি, আমি এত তাড়াতাড়ি মরতে পারবো না। এবং জুলিয়া সেই বাটি ফেলে দেয় এবং ওয়েনকে কিস করে। এবার সেই রাতের মতো রোম্যান্স করে জুলিয়া তো পার পেয়ে যায়। কিন্তু পরের দিন সকাল হতেই ওয়েন জুলিয়ার গলা টিপে ধরে এবং তাকে বিছানা থেকে ফেলে দেয়। এবার জুলিয়া তো মনে মনে ভাবে যে আমি যে কোন একটা পাগল সাইকোর পাল্লায় পড়েছি। গল্প অনুযায়ী আমি এই গল্পের ভিলেন, আর এই গল্পের একটা হিরোইনও আছে যাকে নাকি ওয়েন ভীষণ ভালোবাসে। আর সেই হিরোইন ছাড়া ওয়েন কাউকে পাত্তাই দেয় না, সবাইকেই সাইকোর মতো মেরে ফেলে। আমি জানি না কি ভেবে গল্পের লেখক এই গল্পটা লিখেছিল। এবার জুলিয়া তো এইসব ভেবে মনে মনে ভীষণ বিরক্ত হচ্ছিল, এবং তখনই জুলিয়া বলে যে ওয়েন, আমার তোমার সাথে খোলাখুলি কিছু কথা বলার আছে। জুলিয়া মনে মনে ভাবে যে ওয়েন গল্প অনুযায়ী রাজা হওয়ার পরই আমাকে মেরে ফেলেছিল, কিন্তু যে করে হোক আমাকে এইবারে সার্ভাইভ করতে হবে। জুলিয়া বলে যে ওয়েন, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আমি জানি যে তুমি এখন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট রয়েছো, তাই এখন যদি তোমাকে ছেড়ে দিই তাহলে তোমার দুর্দশার শেষ থাকবে না। তাই আমি তোমার পা সারিয়ে দেব, পা সেরে গেলেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এবার ওয়েন তো তখনই বলে ওঠে যে তুমি তুমি আমার পা সারাতে পারবে? তুমি আবার আমার সাথে চালাকি করার চেষ্টা করছো? একবার তুমি আমাকে এত অপমান করেছো, তাতেও কি তোমার স্বাদ মেটেনি? এবং জুলিয়া তখনই বলে যে কালকে রাতে হঠাৎ আমি বুঝতে পেরেছি যে আমাদের মধ্যে এত ঝগড়ার কোনো দরকার নেই। যতই হোক আমরা স্বামী স্ত্রী, এবং আমাদের দুটো ছোট ছোট সন্তানও আছে। তুমি আমাকে কথা দাও যে তুমি আমার কোনো ক্ষতি করবে না, তুমি আমার প্রতি বা আমার পরিবারের প্রতি কোনো বদলা নেবে না, তাহলে আমি তোমার পা সারাতে তোমাকে সাহায্য করব। ওয়েন তো মনে মনে ভাবে যে জুলিয়া কি আবারও কোনো চালাকি করছে, কিন্তু সে এই কথায় রাজি হয়। আসলে জুলিয়া মডার্ন যুগের একজন বিখ্যাত ডাক্তার ছিল, কিন্তু একটি মিসাইল পড়ায় সে মারা যায়, এবং মারা গিয়ে সেই ভিলেনের দেহে চলে আসে। এবার জুলিয়া ঘর থেকে বেরোতেই মিকা আর জুন তো ভাবে যে তাদের মা মনে হয় এবার তাদের পেটাবে, কিন্তু জুলিয়া তাদের কিছুই করে না। এবার জুলিয়া নিজের ঘরে চলে আসে, এবং সেখানে আমরা জুলিয়ার একজন খাস দাসী কিরাকেও দেখতে পাই। যাই হোক, এবার জুলিয়া যখন স্নান করছিল তখনই তার হাতে একটা ব্রেসলেট আমরা দেখতে পাই, যেটা কিনা ছিল তার মডার্ন যুগের সিস্টেম। এবং সেই সিস্টেমের সাহায্যে সে মডার্ন যুগ থেকে বিভিন্ন রকমের ওষুধ আনাতে পারতো, বা যে কোনো জিনিস আনাতে পারতো।
এবার সেই ব্রেসলেটে ক্লিক করতেই একটা স্ক্রিন ভেসে আসে এবং সেখান থেকে জুলিয়া একটা ওষুধ নেয়। জুলিয়া কিরাকে বলে যে এই ওষুধটা ওয়েনকে দিয়ে দিতে, কারণ এই ওষুধটাই তার পা সারিয়ে দিতে সাহায্য করবে। এবার কিরা তো বুঝতে পারে না যে তার ম্যাডাম হঠাৎ এত ভালো হয়ে গেল কি করে। এবার জুলিয়া তো স্নান করে চুল আঁচড়াচ্ছিল এবং আয়না দেখছিল এবং তার মুখে একটা খুবই বড় জন্ম দাগ ছিল লাল রঙের। জুলিয়া ভাবে যে আমার ওষুধের সাহায্যে এটা আমি খুব তাড়াতাড়ি সারিয়ে ফেলতে পারবো। ওদিকে কিরা তখন ভাবে যে আমাদের ম্যাডাম তো কোনোদিন আয়না দেখেই না, তার এই মুখের দাগের জন্য সে আয়না দেখতে পছন্দই করে না। আজকে হঠাৎ তার কি হলো? কালকে ওই বিষ খাওয়ার ফলে এর মাথা খারাপ হয়ে যায়নি তো? এবার জুলিয়া তো ওয়েনের ঘরে আসে এবং আমরা দেখতে পাই সেখানে ওয়েন, মিকা এবং জুন খাওয়া দাওয়া করছিল, কিন্তু তাদের খাওয়া দাওয়ায় কেবলমাত্র একটা সবজি আর ভাতই ছিল। আসলে জুলিয়া কখনো তার স্বামী বা বাচ্চাদের ভালো করে খেতেই দিত না, কোনো মাছ মাংস দিত না, কিছুই দিত না। এবার জুলিয়া তো মনে মনে ভাবে যে সত্যি এই অতীতকালের মেয়েটা একদমই বাজে ছিল। এ নিজের ছেলে মেয়েদের এমন খাবার দিত, তার থেকে তো আমাদের কুকুর বিড়ালরাও ভালো খাবার খায়। এবং জুলিয়া তখনই কিরাকে বলে যে কিরা, এখনই রান্নাঘর থেকে তুমি কিছু মাছ মাংস এবং ভালো ভালো পদ নিয়ে আসো। কিরা তো অবাক হয়ে গিয়ে বলে যে কেন, এটাই কি ওদের শেষ খাবার হবে না? মানে জুলিয়া যে এত মহান হতে পারে সেটা তো কারোরই বিশ্বাস হচ্ছিল না। এবার কিরা তো তাদের জন্য মাছ এবং মাংস নিয়ে আসে এবং জুলিয়া বলে যে কিরা এবার থেকে ওদের জন্য খাবার আনলে সেটা আগে নিজে 2 কামড় খেয়ে নেবে, না হলে ওরা ভাববে যে আমি হয়তো আবার ওদের বিষ দিয়ে মারতে চাইছি। অপরদিকে জুলিয়া ওয়েনকে যে ওষুধটা পাঠিয়েছিল সেটা কিন্তু ওয়েন লাগাচ্ছিল না, কারণ ওয়েন তো জুলিয়াকে তখনও বিশ্বাসই করতো না। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জুলিয়া যে বিছানায় শুয়েছিল সেই বিছানায় কেউ একটি সাপ ছেড়ে দেয় এবং সেই সাপটি জুলিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু জুলিয়া হঠাৎই নিজে থেকে উঠে পড়ে এবং সাপটি ধরে ফেলে। জুলিয়া বুঝতে পারে যে এই শয়তানিটা কারা করেছে এবং সে দরজার বাইরে গিয়ে দেখে যে সেখানে মিকা আর জুন দাঁড়িয়ে আছে। এবার কিরা তো মনে মনে ভাবে যে ম্যাডাম এত সাহসী কবে থেকে হয়ে গেল, সে তো সাপে সবচেয়ে বেশি ভয় পেত। এবার জুলিয়া তো তখনই বলে যে মিকা, সত্যি করে বলো যে এই সাপটা তুমি ছেড়েছো কিনা। যদি তুমি সত্যি না বলো এই সাপ কিন্তু আমি তোমার বাবার ঘরে ছেড়ে দেবো, আর তোমার বাবা তো চলতেও পারে না, সুতরাং তোমার বাবা পালাতেও পারবে না। এবার জুন তো তখনই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ওঠে এবং মিকা তার বোনকে গার্ড করে বলে যে তোমার কিছু বলার হলে আমায় বলো, কিন্তু আমার বোনকে কিছু বলবে না। এবার জুলিয়া তো তখনই বলে যে এটা কি তোমার বাবা তোমাকে আমার ঘরে ছাড়তে বলেছিল? এবং মিকা বলে যে না, এটা আমাদের কুক আজকে এনেছিল রান্না করার জন্য, আমি ওখান থেকেই সরিয়েছিলাম, এর মধ্যে বাবার কোনো হাত নেই, তুমি আমার বাবাকে আর অত্যাচার করো না। এবার জুলিয়া তো বলে ওঠে যে তোমার বাবাকে আমি আর কিছু করব না, কিন্তু দুটো শর্তে। প্রথমত, তুমি কখনো আর আমার সাথে এরকম দুষ্টুমি করবে না, আর দ্বিতীয়ত এক্ষুনি আমার কাছে ক্ষমা চাইবে। এবার তখনই তো মিকা ক্ষমা চাইতে বাধ্য হয় এবং এই সব দৃশ্য ওয়েন দূর থেকে দেখছিল। ওয়েন মনে মনে ভাবে যে জুলিয়া হঠাৎ করে এতটা বদলে গেল কি করে, এত স্মার্ট হয়ে গেল কি করে। আগের জুলিয়া হলে সে তো মিকাকে এখন ধরে পেটাতো, কিন্তু তারপরেও মিকার দুষ্টুমি কমতো না। কিন্তু এখনকার জুলিয়া মিকাকে কাইন্ড অফ ব্ল্যাকমেল করে ওকে সঠিক পথে আনলো। এটা আদেও সেই জুলিয়া তো, নাকি এটা অন্য কেউ? মানে ওয়েনের মনে কিন্তু সন্দেহ শুরু হয়ে গেছিল যেটা আসলেই জুলিয়া তো। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই। জুলিয়া তার মেডিকেল বক্স নিয়ে ওয়েনের ঘরে আসে এবং সে ওয়েনকে বলে যে পা ছড়িয়ে বসো, এবং আমরা দেখতে পাই যে ওয়েনের সারা পায়ে তো নানা রকম ক্ষতর দাগ ছিল, যেগুলো কিনা প্রাচীনকালের ভিলেন জুলিয়াই করেছিল। এবার বর্তমান জুলিয়া তো ওয়েনের পায়ে আকুপাংচার করে কিছু সূচ লাগিয়ে দেয় এবং বলে যেগুলো 8 ঘন্টার জন্য এমনই থাকবে। এবং জুলিয়া তো ওয়েনের সারা দেহে যে ক্ষতগুলো ছিল তাতেও মলম লাগিয়ে দেয়। জুলিয়া বলে যে এইবার ঠিক করে ওষুধগুলো লাগিও, আগের বারের মতো আর ফেলে দিও না। আর তোমাদের জন্য আমি দুজন চাকরেরও ব্যবস্থা করে দিয়েছি, যারা তোমার আর মিকা আর জুনের খেয়াল রাখবে। এবার ততক্ষণে তো বেশ কিছুটা সময় কেটে যায় এবং জুলিয়া ওয়েনের দেহ থেকে সেই আকুপাংচারের সূচগুলি খুলে নিয়ে সেখান থেকে চলে যায় এবং ওয়েন তো বুঝতে পারে যে জুলিয়া সত্যিই বদলে। এবার লাঞ্চের সময় জুলিয়া, মিকা এবং জুন খাওয়া দাওয়া করছিল এবং এখন তো তারা সত্যি ভালো মন্দ নানা রকমের পদ খাচ্ছিল। জুন বলে ওঠে যে বাবা,
মা তো আগের থেকে একদম বদলে গেছে। আমি চাই মা যেন আর আগের মতো কখনো না হয়। এই মাটা আমাদের কত ভালো ভালো খেতে দেয়, আমাদের আদর করে, এমনকি আমাকে একটা নতুন পুতুলও দিয়েছে। আমার মা যেন সবসময় এমনই থাকে। এবার মিকা তো বলে যে তুমি একটা বোকা, তুমি জানো না ও নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে। কিন্তু ওয়েন মনে মনে ভাবে যে সত্যিই তো জুলিয়া বদলে গেছে। তাহলে কি এটা জুলিয়া না, জুলিয়ার মতো দেখতে অন্য কেউ? কিন্তু একদম এক দেখতে অন্য একটা মেয়ে জুলিয়ার জায়গায় কি করে এলো? তাহলে আসল জুলিয়াই বা কোথায় গেল? এবার খাওয়া দাওয়ার পরেও ওয়েন তো এইসব কথাই ভাবছিল, এবং সে তার হুইল চেয়ারে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে জুলিয়া, অর্থাৎ প্রাচীনকালের ভিলেন জুলিয়ার যে লাভারটি ছিল, সে আসে। এবার আমরা গেটের সামনে ফিনিয়াসকে দেখতে পাই। তাকে তো প্রথমে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না, কিন্তু সে বলে যে আমার এই বাড়িতে অবাধ যাতায়াতের আজ্ঞা রয়েছে, সুতরাং আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারি। এবং এই বলে ফিনিয়াস তো জুলিয়াদের বাড়িতে চলে আসে। এবার বাড়িতে ঢুকেই তো সে ওয়েনকে দেখতে পায়, এবং ওয়েনকে সে বুলি করা শুরু করে। সে বলে যে ও, তুমি তাহলে জুলিয়ার সেই বিকলাঙ্গ স্বামী? তো তোমাকে দেখতে তো বেশ হ্যান্ডসাম, কিন্তু কি দুঃখের বিষয় যে তোমার পা গুলোই কাজ করে না। আমাকে জুলিয়াকে বলছিল জানো, বলছিল যে তোমার পা দেখলে ওর বমি আসে। তুমি নিশ্চয়ই জানো আমি কে? আমি হচ্ছি জুলিয়ার প্রেমিক। এবার ওয়েন তো বলে যে তুমি আমার রাস্তা থেকে সরে যাও, আমি এখানে থাকতে চাই না। কিন্তু ফিনিয়াস তখনই বলে ওঠে যে আমি সরবো না, তুমি কি করবে করে নাও। এই বলে ফিনিয়াস ওয়েনের পায়ে লাথি মারে। কিন্তু তখনই সেখানে জুলিয়া আসে এবং বলে যে তুমি এখানে কি করছো? এবং ফিনিয়াস বলে যে আমি তোমার বরকে একটু শিক্ষা দিচ্ছিলাম। এবার জুলিয়া তো মনে মনে ভাবে যে আচ্ছা, এটাই তাহলে ওই ভিলেন জুলিয়ার প্রেমিক। কিন্তু এ তো আমার ওয়েনের তুলনায় কিছুই না, আজকে একে সঠিক শিক্ষা দেব। এবার ফিনিয়াস তো জুলিয়ার হাত ধরে বলে যে জুলিয়া, প্রায় 1 মাস হয়ে গেল তুমি আমার কাছে আসোনি, আবার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই জন্য আজকে আমি সময় করে তোমার কাছে এলাম। কিন্তু তোমার বর এখানে আসার পরই আমাকে বাজে বাজে কথা বলেছে, তুমি ওকে আমার হয়ে শাস্তি দাও। এবার জুলিয়া তো বলে ওঠে যে কি শাস্তি দেব ওকে? এবং ফিনিয়াস বলে যে ওকে 20 বার চাবুক দিয়ে বাড়ি মারো, সেটা ভালো হবে। এবং জুলিয়া তখনই তার লোকদের ডাকে এবং বলে যে এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যাও। এবার জুলিয়ার লোকেরা তো সঙ্গে সঙ্গে ওয়েনকে ধরে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জুলিয়া বলে যে ওকে না, ফিনিয়াসকে। এবার ফিনিয়াস বলে ওঠে যে তুমি আমাকে মারবে, তোমার এত সাহস? এবং জুলিয়া বলে যে হ্যাঁ, তোমাকে মারবো না তো কাকে মারবো, আমার স্বামীকে। এবার তখনই তো ফিনিয়াসকে সেখানে জুলিয়ার লোকজনেরা ধরে নিয়ে যায় এবং তাকে উল্টে 20 বার লাঠি দিয়ে মারা হয়। এবার ফিনিয়াস তো বলতে থাকে যে জুলিয়া, তুমি এটা ভালো করছো না। কিন্তু জুলিয়া তো তার কোনো কথাতেই কান দেয় না, এবং জুলিয়া ফিনিয়াসকে ভালো করে শিক্ষা দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেয়। জুলিয়া বলে যে আশা করব ভবিষ্যতে আর বিবাহিত মেয়েদের তুমি সিরিয়াস করার চেষ্টা করবে না, আর যদি করো তাহলে কিন্তু এই 20 বার লাঠির বাড়ি না, তার শাস্তি অনেক বেশি হবে। এবার ওয়েন তো জুলিয়াকে যতই দেখছিল সে অবাক হয়ে যাচ্ছিল যে এটা কিভাবে সম্ভব। যাই হোক, এবার কিরা তো তখনই জুলিয়াকে বলে যে আপনি তো আগের থেকে একদম বদলে গেছেন। আপনি এখন ওয়েন আর মিকা জুনকে এত ভালোবাসছেন, তাহলে আপনি ওদের সাথে সম্পর্কটা আরো ভালো করুন, ওদের আরো ক্লোজ হওয়ার চেষ্টা করুন। এবং জুলিয়া তখনই বলে যে ক্লোজ হয়ে আমার কোনো লাভ নেই, কারণ কিছুদিন পরেই আমার সাথে ওয়েনের ডিভোর্স হয়ে যাবে, আর ওয়েন নিশ্চয়ই মিকা আর জুনকে নিজের সাথেই নিয়ে যাবে। তাই এখন ওদের সাথে এত মেলামেশা করে আর কি হবে? তখনই কিরা বলে যে তাহলে আপনি ওর সাথে এত ভালো কেন ব্যবহার করছেন? এবং জুলিয়া বলে যে কারণ আমি ভয় পাচ্ছি যে ও আমার থেকে বদলা নেবে, ও আমার আর আমার গোটা পরিবারকে ধ্বংস করে দেবে। এবার কিরা তো তখনই লক্ষ্য করে যে জুলিয়ার গালে যে দাগটা ছিল সেটাও তো একদমই হালকা হয়ে আসছিল। কিরা বলে যে আপনার মুখটা তো আগের থেকে অনেক সুন্দর লাগছে, দাগটাও হালকা হয়ে আসছে। এবং জুলিয়া মনে মনে ভাবে যে দাগ হালকা হবে না কেন, আমি তো রোজ লেজার ট্রিটমেন্ট নিচ্ছি, দাগ তো হালকা হবেই। কিন্তু তারা যখন এইসব কথা বলছিল তারা হঠাৎই তাদের বাগান থেকে কিছু বাচ্চাদের গলা শুনতে পায়। তো আমরা দেখতে পাই যে মিকাকে কিছু বাচ্চারা মিলে মারছিল। তারা বলছিল যে তোমার বাবা তো বিকলাঙ্গ, আর তোমার মাও তোমাদের কোনো খেয়াল রাখে না। এবং এই বলে তারা মিকাকে ভীষণই মারছিল। জুন তার দাদাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ওইটুকু বাচ্চা কি বা করতে পারে?
এবার মিকার গলার আওয়াজ শুনে জুলিয়া তো তাড়াতাড়ি সেখানে ছুটে আসে এবং এই বাচ্চাগুলি আসলে জুলিয়ার দাদার সন্তান ছিল। এবার জুলিয়া তো বলে ওঠে যে তোমাদের এত সাহস হয় কি করে, তোমরা মিকাকে মারছো? এবং ততক্ষণে জুলিয়ার দাদাও সেখানে চলে এসেছিল। সে বলে যে জুলিয়া, তুমি নিশ্চয়ই মজা করছো, আমার ছেলেরা তোমার ছেলেকে কি মারবে? তুমি তো সবচেয়ে বেশি মিকাকে মারো। এবার জুলিয়ার দাদা তো মনে মনে ভাবে যে হঠাৎ করে ওর কি ভূতে ভর হয়েছে নাকি, যে ওর মধ্যে এত মাতৃত্ব জেগে উঠেছে। এতদিন তো বাচ্চাগুলোকে একদমই দেখতো না। কিন্তু যাই হোক, ওর হাতে এই বাড়ির সমস্ত ক্ষমতা রয়েছে, তাই ওর সাথে এত বেশি পাঙ্গা নিয়ে লাভ নেই। এবং এই বলে জুলিয়ার দাদা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জুলিয়া তখনই তাকে থামিয়ে দিয়ে বলে যে দাঁড়াও, আগে তোমার সন্তানরা আমার ছেলের থেকে ক্ষমা চাইবে, তারপর তোমরা এখান থেকে যাবে। এবং জুলিয়া তো তাদের বাধ্য করে মিকার কাছে ক্ষমা চাইতে। এবং জুন তো তখনই বলে ওঠে যে দাদা, দেখলে মা আগের থেকে কতটা কুল হয়ে গেছে। মানে জুন তার মাকে খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছিল, কিন্তু মিকা একটু বয়সে বড় ছিল তো, তাই তার মনে তখনও সন্দেহ ছিল যে জুলিয়া কি আদেও বদলেছে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে রোজকার মতো জুলিয়া তো ওয়েনের পাতে তেল মালিশ করে দিচ্ছিল। জুলিয়ার সাথে ওয়েনের তো চুক্তি হয়েই ছিল যে ওয়েন ঠিক হয়ে গেলেই জুলিয়াকে সে ডিভোর্স দিয়ে দেবে। এবার জুলিয়া বলে যে আমি 2 দিনের জন্য আমার মায়ের সাথে একটা টেম্পলে যাব, তা এই 2 দিন আমি কোনো চাকরকে রেখে যাব যে কিনা তোমার পায়ের মালিশ করে দেবে। এবার জুলিয়া তো ওয়েনকে বলে যে আমি তো তোমাকে সব রকম ভাবে সাহায্য করছি, কিন্তু তোমাকে কিন্তু নিজেকে চেষ্টা করতে হবে উঠে দাঁড়ানোর। শুধুমাত্র ওষুধ খেলে বা মালিশ করলেই কিন্তু সারবে না, মন থেকে তোমায় সেই চেষ্টাটা আনতে হবে। আর তুমি একবার ঠিক হয়ে গেলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে, আমি নিজের রাস্তায় চলে যাব, তুমি তোমার রাস্তায় চলে যাবে। ওয়েন তো বলে ওঠে যে জুলিয়া, তোমাকে কি এই কথাটা প্রত্যেকদিন আমায় মনে করিয়ে দিতে হবে? এবং জুলিয়া বলে যে শোনো, এই ডিলের সেকেন্ড পার্টটা কিন্তু বেশি জরুরি। তুমি আমার প্রতি কোনো প্রতিশোধ নেবে না, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবার এই বলে জুলিয়া তো তার ঘর থেকে বেরিয়ে যায় এবং তখনই সেখানে প্রবেশ করে ফোর্ড, যে কিনা ওয়েনের একজন বিশ্বস্ত গার্ড ছিল। ফোর্ড বলে যে রাজকুমার, আমাকে ক্ষমা করবেন, আমি অনেক দিন ধরেই আপনাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমার আপনাকে খুঁজে পেতে অনেক দেরি হয়ে গেল। আমি আপনাকে প্রোটেক্ট করতে পারিনি, তার জন্য আপনি আমাকে যা শাস্তি দিতে চাইবেন দিন। এবার ওয়েন তো তাকে উঠিয়ে বলে যে তার কোনো দরকার নেই, মহারাজ ছোটবেলায় আমাকে মেরে ফেলতে চেয়েছিল এবং তখনই আমার ন্যানি আমাকে নিয়ে রাজমহল থেকে পালায় এবং তারপর থেকেই আমার এই স্ট্রাগল চলছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে ওয়েন কিন্তু কোনো সাধারণ লোক ছিল না, সে আসলে এই রাজ্যের রাজকুমার ছিল। ফোর্ড বলে যে আমাদের মহারানী মারা যাওয়ার আগে আপনার জন্য সমস্ত রকম ব্যবস্থা করে গেছেন এবং উনি আপনার জন্য একটা সুরক্ষিত জায়গাও রেখে গেছেন, আপনি আপনার 2 সন্তানকে নিয়ে সেখানের জন্য রওনা দিতে পারেন। এবার এই সব কথা তো বাইরে থেকে দাঁড়িয়ে জুলিয়া শুনছিল, কিন্তু ফোর্ড সেটা টের পেয়ে যায় এবং ফোর্ড সঙ্গে সঙ্গে জুলিয়াকে ঘরের ভেতর ধরে আনে। এবার জুলিয়া তো বলে ওঠে যে আমি কিচ্ছু শুনিনি, বিশ্বাস করো। এবং ফোর্ড বলে যে এই মহিলা অনেকদিন ধরে আপনাকে অত্যাচার করেছে, এবার আমি এই মহিলাকে খতম করে দিই। জুলিয়া তো ওয়েনের পা ধরে বলে যে ওয়েন, আমি তো তোমার পা সারিয়ে দিচ্ছি, বলো তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমার পা কিন্তু আর সারবে না। আমি প্রতিজ্ঞা করে বলছি যে আমি কিছু শুনিনি। এবং জুলিয়া তখনই একটি তেলের শিশি বার করে বলে যে এই যে, এটা আমি তোমাকে দিতে ভুলে গেছিলাম, তাই এইটাই আমি দিতে এসেছিলাম, আমি তোমাদের কোনো কথা শুনতে পাইনি। ওয়েন তখনই বলে যে তুমি সত্যিই কোনো কথা শোনোনি তো? এবার জুলিয়া তো মনে মনে ভাবে যে আরে কথা আমি শুনি কি না শুনি, এই গল্পের প্লট তো আমার জানাই রয়েছে। আসলে ওয়েনের মা মহারানী ভীষণই শক্তিশালী একজন মহিলা ছিলেন এবং তাদের পরিবারের বিশাল মিলিটারি পাওয়ার ছিল, তাই মহারাজা নিজের স্ত্রীকেই ভয় পেতে শুরু করে। তাই জন্য সে ছোটবেলার রাজকুমারকেও ছাড়ে না এবং সে রাজকুমার ওয়েনকে মারার চেষ্টা করে। তাই মহারানী ওয়েনকে রাজমহল থেকে অনেক দূরে সরিয়ে দেয় যাতে ওয়েন বাঁচতে পারে। এবার জুলিয়া তো তখনই বলে যে আমি তো কিছুই শুনতে পাইনি, তুমি মনে হয় কিছু জরুরি কথা বলছিলে, আমি এখান থেকে চলে যাই। কিন্তু ফোর্ড তখনই তার তলোয়ার বার করে জুলিয়ার গলায় ধরে। ওয়েন তখনই বলে যে তোমার আর এখান থেকে যাওয়া হবে না, কালকে আমরা যেখানে যাচ্ছি তোমাকেও আমাদের সাথেই যেতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে। এবং জুলিয়া তো ওয়েনের কথায় রাজি হতে বাধ্য হয়, কারণ তার না হলে তার তো প্রাণ সংশয় হতে পারতো। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। ওয়েনরা সেই বাড়ি থেকে বেরিয়ে মার্কুইজ মিং এর বাড়িতে আসে।
যারা কিনা ওয়েনের আসল পরিচয় জানতো, অর্থাৎ ওয়েন যে রাজকুমার সেটা তারা জানতো, এবং তারা ওয়েনকে ছদ্মবেশে থাকতে সাহায্য করছিল। ওয়েন এবার থেকে এই মার্কুইস মিনেরই অপর এক ছেলের পরিচয় থাকবে, যাতে কেউ সন্দেহ না করে যে সে আসলে রাজকুমার। এবার সেখানে আমরা মার্কুইস মিং এর আসল ছেলে এডকেও দেখতে পাই। এবার মার্কুইস মিং এবং এড তো একদমই ওয়েনের প্রতি লয়াল ছিল, এবং মার্কুইস মিং বলে যে তারা এই শহরে সব জায়গায় রটিয়ে দিয়েছে যে তার অপর এক ছেলে আসছে, যাতে অন্যরা ওয়েনের পরিচয় নিয়ে কোনো রকম সন্দেহ না করে। এবং মার্কুইস মিং এটাও বলে যে রাজপ্রাসাদে যুবরাজ এবং তৃতীয় রাজকুমার রজার তার বিশ্বাস জেতার চেষ্টা করছে, বা তাকে দলে টানার চেষ্টা করছে, কিন্তু মার্কুইস মিং এখনো কারোর দলেই যায়নি। ওয়েন বলে যে তুমি তৃতীয় রাজকুমার অর্থাৎ রজারের বিশ্বাসযোগ্য পাত্র হয়ে ওঠো, যাতে আমরা রজারকে পরে হাত করতে পারি। এবং মিং ওয়েনের কথা মতোই কাজ করে। এবার মিং তো ওয়েনকে বলে যে আপনার পায়ের জন্য আমরা কোনো বিশেষ ডাক্তারকে ডাকতে পারি, যারা আপনার পা সারিয়ে দিতে পারবে, কারণ এরকম পা নিয়ে আপনি তো যুদ্ধক্ষেত্রে যেতে পারবেন না। এবং ওয়েন তখনই বলে যে তার কোনো দরকার নেই, আমার স্ত্রী আমার চিকিৎসা করবে। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই, এবং আমরা মিংয়ের ছেলে এড এবং ফোর্ডকে দেখতে পাই। এবার এড তো ফোর্ডকে বলে যে শোনো, আমি তো শুনেছিলাম যে রাজকুমার ওয়েনের স্ত্রী নাকি একদমই কুৎসিত, একদমই শয়তানি একটা মেয়ে, কিন্তু তাকে দেখে তো সেরকমটা মনে হলো না। আমি তো শুনেছিলাম যে সে নাকি ওয়েনের উপর অনেক অত্যাচার করতো, এবং তাই জন্যই আমি ওয়েনের ঘরে একজন মহিলাকে পাঠিয়েছি তার সেবা করার জন্য। এবার ফোর্ড তো বলে ওঠে যে কি, তুমি এত বড় কাজ কার পারমিশন নিয়ে করেছো? এবং ফোর্ড তো সঙ্গে সঙ্গে ওয়েনের ঘরে ছুটে যায়, কিন্তু ততক্ষণে ওয়েনের ঘরে সেই মহিলাটি চলে গেছিল, যে কিনা ওয়েনের সাথে রোম্যান্স করার চেষ্টা করছিল। কিন্তু তখনই সেখানে জুলিয়া চলে আসে। এবার জুলিয়া তো বলে যে না না, আমি কিছু দেখিনি, তোমরা যা করছো করো। কিন্তু ওয়েন মহিলাটিকে তখনই ধাক্কা মেরে সরিয়ে দেয়, এবং সে জুলিয়াকে বলে যে জুলিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখছো, আমাকে স্নান করতে সাহায্য করো। এবার জুলিয়া তো মহা বিরক্তি নিয়ে ওয়েনকে স্নান করতে সাহায্য করে, কিন্তু সে মানুষকে চান করাচ্ছিল না গরু ছাগলকে স্নান করাচ্ছিল বোঝা যাচ্ছিল না। এবং ওয়েন তখনই বলে যে জুলিয়া, আজকে রাত থেকে তুমি আমার সাথে শোবে। কিন্তু এটা ওয়েন কোনো ভালোবেসে বলেনি, কারণ জুলিয়াকে সে মাটিতে শুতে দিয়েছিল এবং নিজে আরাম করে বিছানায় শুয়েছিল। এবার রাতের বেলা জুলিয়াকে তো প্রচন্ড মশা কামড়াচ্ছিল, এবং জুলিয়া ভাবে যে কি শয়তান লোক, আমাকে মাটিতে শুতে দিয়েছে। এবং সে তো ওয়েনকে সরিয়ে বিছানায় উঠে পড়ে এবং শুয়ে পড়ে। এবার ওয়েন তো তখনই লক্ষ্য করে যে জুলিয়ার যে জন্ম দাগটা সেটা অনেকটা আবছা হয়ে গেছে, এবং ওয়েনের তখনই মনে পড়ে যে জুলিয়া তাকে কত রকম ভাবেই না অত্যাচার করেছিল, তাকে চাবুক দিয়ে মারতো, তাকে নানা ভাবে অত্যাচার করত। এবং সেই রাগে ওয়েন তো জুলিয়ার গলায় টিপে দিতে যাচ্ছিল, কিন্তু কোনো রকমে ওয়েন নিজেকে কন্ট্রোল করে নেয়। এবার ওয়েনের সন্দেহ হচ্ছিল ঠিকই, কিন্তু সে তো জানতো না যে এই জুলিয়া রাগের জুলিয়া এক মানুষ না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে মিং এবং ফোর্ড তাদের কুংফু প্র্যাকটিস করছিল, এবং সেখানেই কাছে জুলিয়া এবং ওয়েনও ছিল। এবার জুলিয়া তো ওয়েনকে বলে যে তুমি এবার আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করো, এবং সে ওয়েনকে দাঁড়াতে সাহায্য করে। এবং ওয়েন তো আস্তে আস্তে নিজে নিজে হাঁটতেও পারছিল, কিন্তু একটুখানি হেঁটেই সে পড়ে যায়, তাই তাকে আবার হুইল চেয়ারে বসিয়ে দেয়া হয়। এবার তখনই তো একজন এসে খবর দেয় যে রাজকুমার, আপনার সাথে গ্লোরিয়া দেখা করতে এসেছে। এবার গ্লোরিয়া হচ্ছে গল্প অনুযায়ী এই গল্পের নায়িকা। এবার গ্লোরিয়াকে দেখে জুলিয়া তো ভাবে যে এই যে গল্পের নায়িকা এসে গেছে, সত্যিই ওকে দেখতে সুন্দরী আছে, আর ওয়েনের সাথে তো ওরই শেষ অব্দি মিল হবে, তাই আমার এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। এবার গ্লোরিয়া তো এসে বলে যে এড, এটাই তাহলে তোমার অপর একজন ভাই? এবং এড বলে যে হ্যাঁ। এবার তখনই তো গ্লোরিয়া পাশে জুলিয়াকেও দেখতে পায়, এবং গ্লোরিয়া মনে মনে ভাবে যে এই মেয়েটাকে যেই হোক না কেন এই জীবনে ওয়েন আমাকেই ভালোবাসবে, কারণ গ্লোরিয়ার এটা পুনর্জন্ম বা দ্বিতীয় জন্ম ছিল। আগের জন্মে গ্লোরিয়া তৃতীয় রাজকুমার রজারের সাথে মিলিত হয়েছিল, এবং সে ওয়েনকে ধোঁকা দিয়েছিল, কিন্তু তারপর তৃতীয় রাজকুমার রজারই তাকে মেরে ফেলে, এবং তারপরই গ্লোরিয়ার দ্বিতীয় জন্ম হয়। তাই এই পুনর্জন্মে গ্লোরিয়া ঠিক করে নিয়েছিল যে সে এবার ওয়েনকেই ভালোবাসবে, বা ওয়েনও কেবলমাত্র তাকেই ভালোবাসবে।
এবার গ্লোরিয়া তো বলে যে ওয়েন, আমি কি কিছুক্ষণ তোমার সাথে আলাদা কথা বলতে পারি? এবং সে ওয়েনকে নিয়ে আলাদা কথা বলতে যায়। আসলে ছোটবেলায় ওয়েন যখন রাজপ্রাসাদ থেকে পালিয়ে এসেছিল, সে তার ন্যানির সাথে এই গ্লোরিয়াদের বাড়িতেই থাকতো। তার ন্যানি গ্লোরিয়াদের বাড়িতে কর্মচারীর কাজ করত এবং ওয়েনও সেই বাড়িতেই অনেক বছর থেকেছে। তাই জন্য ছোটবেলা থেকেই গ্লোরিয়া ওয়েনকে চেনে। এবার গ্লোরিয়া তো ওয়েনকে বলে যে ওয়েন, আমি তোমার আসল পরিচয় কাউকে বলবো না, কিন্তু এইবার আমি তোমার সঙ্গ ছাড়বো না। আমি তোমার পাশে তোমার অনুগত সৈন্য হয়ে লড়াই করব। এতদিন হয়ে গেছে আমি বিয়ে করিনি, কারণ আমি জানি যে তোমার মনে কেবলমাত্র আমিই আছি। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এবার ওয়েন তো তখনই বলে ওঠে যে কিন্তু সবাই তো জানে যে তৃতীয় রাজকুমার রজারের সাথে তোমার সম্পর্ক রয়েছে এবং তোমরা একে অপরকে পছন্দ করো। গ্লোরিয়া বলে যে না, এবং ওয়েন তখনই বলে যে আমার কিছুই করার নেই, কারণ আমি বিবাহিত এবং আমার দুজন সন্তান রয়েছে। এই বলে ওয়েন সেখান থেকে চলে যায়। এবং গ্লোরিয়া তখনই মনে মনে ভাবে যে ওয়েন, আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে ভালোবাসো, তাই জন্যই এইসব যুদ্ধ থেকে তুমি আমাকে দূরে রাখতে চাইছো। কিন্তু একবার সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর কেবলমাত্র তুমি আমারই হবে। এবার এখানে গ্লোরিয়া আসাতেও জুলিয়ার তো কোনো রকম হিংসা হয় না, কারণ সে তো এই গল্পের প্লট জানতোই এবং সে এই দৃশ্য এড দেখতে পায়। এবার জুলিয়া তো এডকে বলে যে তুমি আমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে, এবং এড বলে যে একদমই না, তোমার বাইরে যাওয়া বারণ। এবার এড তো বলে যে তোমার কি ওদের দেখিয়ে একটুও হিংসা হচ্ছে না? জুলিয়া তখনই বলে যে হচ্ছে তো, কিন্তু আমি জোর করে হেসে রয়েছি। আসলে আমার মনটা ওই জন্যই তো এত খারাপ। এবং এই বলে সে জোর জবরদস্তি এডকে বাইরে নিয়ে যায় এবং তার পয়সায় অনেক শপিং করে, এমনকি তার পয়সায় শুঁড়িখানায় গিয়ে ড্রিঙ্ক করে। এবার জুলিয়া যতক্ষণে বাড়িতে ফেরে সে তো পুরোই ড্রাঙ্ক হয়ে গেছিল এবং এর তো তাকে বাড়িতে ফিরিয়ে এনে ভাবে যে আজকে তো ওয়েন আমার ব্যান্ড বাজিয়ে দেবে। এবার জুলিয়া তো গিয়ে ওয়েনের কোলে বসে পড়ে এবং বলে যে তোমাকে হ্যান্ডসাম তো দেখতে আছে, এবং বলে সে ওয়েনকে কিস করে। জুলিয়া বলে যে তুমি কথা না বললে তোমাকে বেশি হ্যান্ডসাম লাগে। এবার ওয়েন তো বলে ওঠে যে জুলিয়া, তুমি কি মরতে চাও? এক্ষুনি আমার ঘাড় থেকে নামো। কিন্তু জুলিয়া তো নেশার ঘোরে ওয়েনের কোনো কথাই বুঝতে পারে না। অপরদিকে এড এইসব দেখে তো লজ্জায় চোখ চাপা দেয় এবং সে সেখান থেকে পালায়। এবার পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই জুলিয়া দেখে যে ওয়েন তার পাশে, এবং জুলিয়া ভাবে যে হ্যাঁ, আমি কি এখনো ঘুমের ঘোরে আছি, স্বপ্ন দেখছি? এবং ওয়েন তখনই বলে যে জুলিয়া, তুমি উঠে পড়েছো। এবং জুলিয়া বুঝতে পারে যে সে কোনো স্বপ্ন দেখছে না। ওয়েন বলে যে তুমি কি গত রাতের কথা সব ভুলে গেছো? এবার জুলিয়া তো ভয় পেয়ে বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ডিভোর্সের আগে আর কখনো ড্রিঙ্ক করে এসব করব না। কিন্তু তখনই ওয়েন জুলিয়ার গলা টিপে ধরে। এবার জুলিয়া তো বলে যে আরে, আমি তো শুধু ড্রিঙ্কই করতে গেছিলাম, এটা কি কোনো ক্যাপিটাল অফেন্স যে তুমি আমাকে মেরে ফেলছো? এবং তখনই ওয়েন বলে যে তুমি সত্যি করে বলো তুমি কে? তুমি জুলিয়া নও, সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। জুলিয়া তো মনে মনে ভাবে যে হায় রে, এবার মনে হচ্ছে আমি ধরা পড়ে যাব, কিন্তু ডিভোর্সের আগে অব্দি কোনো সত্যিটা আমায় জানতে দিলে হবে না। এই ভেবে জুলিয়া তো ওয়েনের পেটে ঘুষি মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু জুলিয়া বুঝতে পারে যে সাময়িকভাবে পালিয়ে গেলেও সে তো সত্যিকারের ওয়েনার থেকে পালাতে পারছে না। এবং তখনই জুলিয়া বলে যে দেখো ওয়েন, আমি কি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করেছি? আমি তো সবসময় তোমার ভালোই চাইছি। আর আমি তো বলেইছি যে আমি তোমার যে ক্ষতি করেছি তার ক্ষতিপূরণও দিয়ে দেব। আমি তোমার পাও সারিয়ে দেব। আমি তোমার থেকে তার বদলে কিছুই চাই না। তুমি সেরে গেলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তাই এইসব জেনে কোনো লাভ নেই যে আমি কে বা কিছু। কিন্তু তুমি সত্যি করে বলো তো, তুমি গ্লোরিয়াকে পছন্দ করো? তুমি যদি চাও তাহলে আমরা আগেই ডিভোর্স দিয়ে দিতে পারি। তুমি গ্লোরিয়ার সাথে সারা জীবন সুখে থাকো, আমার তাতে কোনো সমস্যা নেই। এবং ওয়েন বলে যে সত্যিই তো, তুমি খুবই বিশ্বাসযোগ্য। কিন্তু তুমি এতটা বিশ্বাসযোগ্য বলেই তোমাকে আজ থেকে আমি নতুন একটা কাজে বহাল করছি। আজ থেকে তুমি আমার পার্সোনাল মেড, তাই তুমি সবসময় আমার সাথে থাকবে। এবার জুলিয়া তো এই কথা শুনে আরো বিরক্ত হয়, কারণ সে যতই ওয়েনের থেকে পালাতে চাক না কেন, ওয়েন তো তাকে কিছুতেই ছাড়ছিল না। এবার আমরা দেখতে পাই যে ওয়েন তো নিজে থেকেই এবার ধীরে ধীরে দাঁড়ানোর চেষ্টা করে এবং সে আস্তে আস্তে হাঁটতেও শিখে যায় এবং সে ট্রেনিং এর মাধ্যমে বেশ শক্তিশালী হয়ে ওঠে, যেমনটা কিনা সে আগে ছিল। এবং আমরা দেখতে পাই যে ওয়েন ফোর্ডের সাথে ট্রেনিং করে তার হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরিয়ে আনে। এবার তারা যখন ট্রেনিং করছিল তখনই সেখানে গ্লোরিয়া আসে এবং সে ওয়েনকে এক সাইডে সরিয়ে নিয়ে গিয়ে বলে যে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই।
গ্লোরিয়া ওয়েনকে বলে যে আমি বর্ডারে যাচ্ছি আমার বাবার সাথে। আমি জানি যে তুমি আমার ফিলিংস গুলো অস্বীকার করেছো, কিন্তু আমি এটাও জানি যে তুমি একদিন না একদিন আমাকে স্বীকার করবে। এবার ওয়েন তো তখনই গ্লোরিয়ার কথার কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়, এবং গ্লোরিয়া তো তখনও ডিলিউশনেই ছিল যে ওয়েন তাকেই ভালোবাসে আর ওয়েন নাকি তাকেই বিয়ে করবে। এবার অপরদিকে আমরা জুলিয়াকে দেখতে পাই। জুলিয়া এডকে বলে যে এড, এতক্ষণ তো ওরা ট্রেনিং করছিল, চলো এবার আমি তোমার সাথে প্র্যাকটিস করি। এবং এই বলে জুলিয়া এডের সাথে প্র্যাকটিস করছিল, কিন্তু জুলিয়ার মডার্ন যুগের কুংফু আর এদের প্রাচীন কালের কুংফু একদম আলাদা ছিল। তাই একবার তো জুলিয়া ঘুষি মেরে এদের চোখ কালো করে দেয়, কিন্তু তারপর সে আর এদের সাথে পেরে ওঠে না। এবার এই দৃশ্য তো গ্লোরিয়া এবং ওয়েন দেখতে পায়। গ্লোরিয়া মনে মনে ভাবে যে যে করে হোক আগে আমাকে ওয়েনের বাচ্চাগুলোকে হাত করতে হবে। ওর বাচ্চাগুলোকে যদি হাত করতে পারি তাহলে ওকে পটানো সহজ কাজ হয়ে যাবে। এবং সে মিকা আর জুনের সাথে কথা বলে। গ্লোরিয়া মিকাকে বলে যে চলো, আজকে তোমাদের আমি ঘুরতে নিয়ে যাব, অনেক কিছু কিনে দেব। কিন্তু মিকা তখনই বলে যে কেন, তুমি কি বাচ্চা পাচারকারী, তুমি কি কিডন্যাপার? এবং গ্লোরিয়া তো বলে ওঠে যে না, আমি তোমার বাবাকে চিনি। মিকা তখনই বলে যে তুমি আমার বাবাকে চেনো কিন্তু আমাকে তো চেনো না, তাই আমি তোমার সাথে কোথাওই যাব না। এবার গ্লোরিয়া তো বুঝতে পারে যে মিকা আর জুনের এখানেও তার কোনো সুবিধা হবে না। এবং ওয়েন তখনই বলে যে আমি আমার বাচ্চাদের এমনই শিখিয়েছি যাতে তারা অচেনা লোকেদের থেকে দূরে থাকে। এবার গ্লোরিয়া তো তখনের মতো সেখান থেকে চলে যায়, কিন্তু সে তো হার মানার পাত্রী ছিল না। এবার আমরা রাতের দৃশ্য দেখতে পাই। জুলিয়া, ওয়েন এবং তাদের দুজন সন্তান তারা সবাই একসাথে ডিনার করছিল, এবং জুলিয়া তো সবাইকে জোর করে সবজি খাওয়াচ্ছিল যে সবার পেট ভালো থাকবে, বেশি করে সবজি খাও। এমনকি ওয়েনও তো এমন ছিল যে নাকি খুঁটে খুঁটে খালি মাংসগুলোই খেত, শাক সবজি খেত না। এবং জুলিয়া তো জোর করে ওয়েনকেও সবজি খাওয়ায়, কিন্তু তাদের মধ্যে জুন তো খুবই গুড গার্ল ছিল এবং সে সমস্ত সবজি একদম সোনা মুখ করে খেয়ে নিত। তাই জন্য জুলিয়া তাকে গালে চুমুও দেয়, এবং জুন তো খুব খুশি হয় যে তার মা তাকে এত আদর করছে। এবার পরের দিন জুলিয়া তো বলে যে সে মিকা এবং জুনকে ট্রেনিং দেবে। এবার জুন তো একটুখানি ট্রেনিং করেই হাঁপিয়ে যায়, কিন্তু জুলিয়া মিকাকে বলে যে মিকা, তুমি জুনের বড় দাদা, তাই তোমাকে ওকে প্রোটেক্ট করতে হবে। আমি জানি যে তুমি খুব ভালো একজন যোদ্ধা হবে। এবং এই বলে জুলিয়া মিকাকে ট্রেন করে। এবার মিকা তো তখনই বলে যে তুমি আর বাবা কি আলাদা হয়ে যাচ্ছ? এটা কি সত্যি? তোমরা কি আমাদের জন্য আলাদা হয়ে যাচ্ছ? এবং জুলিয়া বলে যে না, এটা বড়দের ব্যাপার, এখানে তোমাদের বাচ্চাদের কোনো বিষয় নেই। কিন্তু একটা কথা মনে রাখবে, যাই হয়ে যাক না কেন, তুমি আর তোমার বোন কিন্তু সবসময় হাসি খুশি ভাবে বড় হবে। তুমি কিন্তু সবসময় তোমার বোনকে সাবধানে রাখবে। এবং এই বলে সে তো মিকা আর জুনকে ট্রেনিং দিতে শুরু করে যাতে তারা নিজেরা নিজেদের প্রোটেক্ট করতে পারে। এবার আমরা অপরদিকে ওয়েন এবং তার সাথে মার্কুইজ মিং এবং এডকে দেখতে পাই। ওয়েন বলে যে কালকে যে মেজর রাজকুমার শিকারে যাবে তার বন্দোবস্ত কেমন হচ্ছে, এবং মার্কুইজ মিং জানায় যে সমস্ত বন্দোবস্ত ঠিকভাবেই হচ্ছে। এবার এখানে তারা প্ল্যান করেছিল যে যেমন করে হোক মেজর রাজকুমার অর্থাৎ রাজকুমার রজারের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে হবে, যাতে ভবিষ্যতে রজার কখনো ওয়েনকে সন্দেহ না করে। আসলে ওয়েন আর রজার তো একে অপরেরই ভাই ছিল, কিন্তু ওয়েন ছোটবেলায় প্রাসাদ থেকে পালিয়ে এসেছিল, তাই জন্যই রজার ওয়েনকে চিনতো না। এবার তারা প্ল্যান করে যে তারা এমন একটা নাটক করবে যাতে মনে হয় যে শত্রুরা রজারের ওপর অ্যাটাক করছে, তার দিকে তীর ছুঁড়ছে, কিন্তু সেই তীরটা লাগবে ওয়েনের বুকে। মানে ওয়েন এমন প্রিটেন্ড করবে যে সে নিজের প্রাণ দিয়ে মেজর রাজকুমারকে বাঁচালো, যাতে সে রজারের একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠতে পারে। এবার এই শিকার যাত্রায় যাওয়ার আগে ওয়েন তো ফোর্টকে বলেই যে ফোর্ট, আমরা সবাই শিকারে যাচ্ছি, কিন্তু তুমি বাড়িতেই থাকবে। তুমি বাড়িতে থেকে জুলিয়ার ওপর নজর রাখবে যাতে সে অন্য কোথাও না যায়। এবার ওয়েনের তো তখনই মনে পড়ে যে জুলিয়া খুবই ভালো মেয়ে হয়ে গেছে। জুলিয়া আজকাল বিভিন্ন পশুদের চিকিৎসায় সাহায্য করে, এমনকি কোনো কর্মচারী ছেলে মেয়ে অসুস্থ হলে তাদেরকেও সাহায্য করে। এবং ওয়েন তো জুলিয়ার এই চেঞ্জটা একদম স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিল। যাই হোক, এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে ওয়েন রাতো শিকারের দিকে রওনা দেয়, এবং ফোর্ড তার মাস্টারের কথা মতো জুলিয়াকে ফলো করছিল। এবং ফলো করা মানে সে রীতিমতো সর্বক্ষণ জুলিয়ার পিছন পিছনে ঘুরছিল। এবার জুলিয়া তো তাতে একদম বিরক্ত হয়ে যায়, কিন্তু তখনই সেখানে ওয়েন আসে, এবং ওয়েনের বুকে তীর লেগেছিল, মানে তাদের প্ল্যান মতো কাজ হয়েছিল।
এবার সঙ্গে সঙ্গে একজন চিকিৎসককে ডাকা হয় ওয়েনকে সারিয়ে তোলার জন্য। কিন্তু ওয়েন তখনই জুলিয়াকে বলে যে জুলিয়া, তুমিই আমার চিকিৎসা করবে। কিন্তু সেখানে তো মার্কুইজ, মিং, এড এরা সবাই ছিল। এবার জুলিয়া তো তাদের সামনে তার সেই সিস্টেমটা কখনোই দেখাতে পারে না। তাই জুলিয়া তাদেরকে বলে যে তোমরা সবাই ঘর থেকে বেরিয়ে যাও, এবং ওয়েনও তাদেরকে ইশারা করে বলে যে তোমরা বেরিয়ে যাও। এবার জুলিয়া তো আগেই ওয়েনকে একটা ওষুধ খাইয়ে দেয় যাতে কি না সে ঘুমিয়ে পড়ে, এবং সে তখনই তার সিস্টেমের সাহায্যে তার মেডিকেল বক্স সেখানে নিয়ে আসে এবং ওয়েনের সেই ক্ষততে চিকিৎসা করে, এবং তার চিকিৎসা কমপ্লিট হয়ে গেলে আবার তার সিস্টেমটি লুকিয়ে ফেলে। এবার ওয়েন তো তার ফলে কিছুটা স্টেবল হয়ে যায়, এবং জুলিয়া রাতের বেলা তার ঘরে শুতে চলে যায়। কিন্তু রাতের বেলা আবারও জুলিয়ার ডাক পড়ে, কারণ ওয়েনের রাতের বেলা ভীষণ জ্বর এসেছিল এবং সে ঘুমের ঘোরে ভুলভাল বকছিল। ফলে জুলিয়াকে তো আবারও ওয়েনের কাছে যেতে হয়, এবং জুলিয়া আবারও তার ফিউচারিস্টিক সিস্টেমের মাধ্যমে ওয়েনকে জ্বরের ওষুধ খাইয়ে দেয়। এবার ওয়েন তো তখন একদমই অচৈতন্য অবস্থায় ছিল। ফলে জুলিয়া নিজের মুখে ওষুধ নিয়ে সেটা কিস করে ওয়েনের মুখে দিয়ে দেয়, যেটা কিন্তু বেশ রোম্যান্টিকই ছিল। এবার ওয়েন তো তখনই জুলিয়ার হাত ধরে বলে যে মা, আমাকে ছেড়ে কোথাও যেও না। জুলিয়া বলে ওঠে যে মা, আমাকে দেখে কি তোমার কোনো বয়স্ক মহিলা মনে হয়? এবং পরক্ষণে জুলিয়ার মনে হয় যে না না, ওয়েন যখন তার মাকে হারিয়েছিল তার মাও তো অল্প বয়সী ছিল, এবং ছোটবেলার সেই ট্রমাটা সে হয়তো এখনো ভুলতে পারেনি। এবং জুলিয়া তখনই বলে যে আমি কোথাও তোমাকে ছেড়ে যাচ্ছি না। আমার কাছে যদি ফোন থাকতো আমি তোমাকে ফটো তুলে কালকে দেখাতাম যে তোমাকে কেমন লাগছে। এবং এই বলে জুলিয়া তো ওয়েনের হাত ধরে সেখানেই ঘুমিয়ে পড়ে, এবং সে সারা রাত ওয়েনের বিছানার কাছেই শুয়েছিল। কিন্তু সকাল হতেই জুলিয়া তো দেখে যে ওয়েন একদম ঠিক হয়ে গেছে, এবং সে ওয়েনকে ভেঙিয়ে বলে যে মা, যেও না, আমার কাছে থাকো। কালকে রাতে তো তুমি একদম ছোট বাচ্চা হয়ে গেছিলে, আর সকাল হতেই তোমার রূপ বদলে গেল। এই বলে জুলিয়া তো সেখান থেকে চলে যায়, এবং তখনই সেখানে এড এবং ফোর্ড আসে, এবং এড তো বলে যে রাজকুমার, আপনাকে জুলিয়া সত্যি ভীষণ ভালোবাসে। কালকে আপনার চিন্তায় ও একদম পাগল হয়ে গেছিল, আপনার কাছে সারা রাত জেগে বসেছিল। আপনি শুধু শুধু ওর ওপর রাগ করেন, আর আপনি আর ওই গ্লোরিয়ার সাথে মিশবেন না, তাহলে কিন্তু জুলিয়ার খারাপ লাগবে। এবং ওয়েনও তো আস্তে আস্তে বুঝতে পারছিল যে জুলিয়া তার জন্য কেয়ার তো করে। এবার আমরা ওয়েন এবং মার্কুইস মিংকে দেখতে পাই, এবং তাদের যে যুদ্ধ নিয়ে প্ল্যান ছিল সেই সম্বন্ধে জানতে পারি। তারা ঠিক করেছিল যে তারা ওয়েনকে মেজর রাজকুমার অর্থাৎ রজারের সেনাবাহিনীতে যুক্ত করে দেবে, যেহেতু ওয়েন এতদিনে রজারের একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছিল। এবার মেজর রাজকুমার রজারের প্ল্যান ছিল যে সে যুবরাজকে হারিয়ে সিংহাসন লাভ করবে, এবং ওয়েনের প্ল্যান ছিল যে রজার যখন সিংহাসন লাভ করবে তখন ওয়েন রজারের সাথে রাজপ্রাসাদে প্রবেশ করবে, এবং সে রজারকে হারিয়ে নিজে সিংহাসনে বসবে। অর্থাৎ বলা যেতে পারে চোরের ওপর বাজপাড়ি করাই ওয়েনের প্ল্যান ছিল। এবং এই রজারেরই একজন বিশ্বস্ত সেনাপতি ছিল গ্লোরিয়া। এবার মার্কুইজ মিং তো বলে যে রাজকুমার, আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েই গেছে, কিন্তু আপনার শরীরটা এখন একটু খারাপ আছে, তাই কয়েকদিন পর আমরা সেখানে গেলেই ভালো। ওয়েন বলে যে না না, আমার শরীর নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, কারণ আমি জুলিয়াকেও আমার সাথে করে নিয়ে যাব। যতই হোক জুলিয়া চিকিৎসায় এত ভালো। এবার জুলিয়া তো ওদিকে মনে মনে ভাবছিল যে ওয়েন এবার যুদ্ধে যাবে, এবার তো আমি ফ্রি, আমি ডিভোর্স দিয়ে নিজের মতো ঘুরবো, দুনিয়া দেখবো, এনজয় করব। কিন্তু যেই ওয়েন বলে যে না, জুলিয়াকেও নিয়ে যাব, জুলিয়ার তো মাথা খারাপ হয়ে যায়। জুলিয়া বলে ওঠে যে এখনো তোমার সাথে ঘুরতে হবে, ঠিক আছে, কিন্তু এই যুদ্ধের পর কিন্তু তুমি আমায় ডিভোর্স দিয়ে দেবে। আমাদের মধ্যে কিন্তু ডিল হয়েছিল, তুমি যদি এই ডিল ব্রেক করো তাহলে কিন্তু বজ্রপাত হয়ে তুমি মারা যাবে। এবং ওয়েন তো এই কথার কোনো উত্তরই দেয় না। এবার পরের দিন ওয়েন এবং জুলিয়া তারা তো সবাই তৈরি হয় বেরোনোর জন্য, এবং তখনই তো জুন এবং মিকা আসে। জুন এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলে যে বাবা, তোমাকে কি সত্যিই যেতে হবে? তুমি যেও না। এবং ওয়েন বলে যে তোমরা কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এবং মিকা তো তখনই বলে যে বাবা, আমি তোমাকে কালকে যে কথাটা বলেছিলাম তোমার মনে আছে তো? এবং ওয়েন বলে যে মনে আছে, আমি তোমার সেই প্রমিস রাখবো। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ওয়েন মিকাকে কি প্রমিস করেছিল। গত রাতে ওয়েন যখন ঘরে যাচ্ছিল সে দেখে যে মিকা বাগানে বসে আছে, এবং তাকে একা দেখে ওয়েন তার কাছে যায়। ওয়েন বলে যে মিকা, আমরা যুদ্ধে যাচ্ছি বলে তুমি কি ভয় পাচ্ছ? এবং মিকা বলে যে বাবা, তুমি আমাকে একটা কথা দাও, তুমি কিন্তু জুলিয়াকে প্রোটেক্ট করবে। এবং ওয়েন তার ছেলেকে কথা দিয়েছিল যে সে জুলিয়াকে প্রোটেক্ট করবে।
মানে মিকা সামনাসামনি তার মায়ের প্রতি ভালোবাসা না দেখালেও মনে মনে সে তার মাকে ভালোই বেসে ফেলেছিল। এবার ওয়েন তো জুলিয়াকে ছেলেদের মতো পোশাক পরিয়ে মেজো রাজকুমার রজারের মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়, কারণ এই ধরনের মিলিটারি ক্যাম্পে বাইরের কোনো মহিলার প্রবেশ নিষেধ ছিল। যারা কেবলমাত্র সেখানকার সৈন্য সেই মহিলারাই থাকতে পারবে। কিন্তু গ্লোরিয়া সেখানে ছিল, এবং গ্লোরিয়া তো জুলিয়াকে দেখে অবভিয়াসলি চিনে যায়। এবার গ্লোরিয়া মেজো রাজকুমারের সামনে কিছু বলে না, কিন্তু পরে গ্লোরিয়া ওয়েনদের টেন্টে আসে এবং সে বলে যে ওয়েন, তুমি একটা মহিলাকে এখানে কেন নিয়ে এসেছো? তুমি জানো না যে আর্মি ক্যাম্পে কোনো মহিলাকে নিয়ে আসা যায় না? ওয়েন তো বলে যে ও মেডিকেলে খুবই ভালো, ওর চিকিৎসা বিদ্যার অনেক জ্ঞান আছে, তাই জন্য নিয়ে এসেছি। এবং গ্লোরিয়া তখনই বলে যে এত অল্প বয়সী একটা মেয়ে, ওর এত জ্ঞান কি করেই বা থাকবে? তাছাড়া আমাদের আর্মিতেও অনেক ডক্টর রয়েছে, ওকে এখানে আনার কোনো দরকারই ছিল না। এবার জুলিয়া তো মনে মনে ভাবে যে মরণ, আমি কি নিজে এখানে আসতে চেয়েছি নাকি? এই দুজনের জ্বালায় মনে হচ্ছে আমাকেই মরতে হবে। এবার তখনের মতো গ্লোরিয়া সেখান থেকে চলে যায়, কিন্তু এরপর গ্লোরিয়া তার অপর একজন জেনারেল ইমোজেনকে সেখানে পাঠায়। এবার ইমোজেন তো সেখানে এসে জুলিয়াকে বলে যে তোমার এত সাহস, তুমি ওয়েনকে সিডিউস করার চেষ্টা করছো? তুমি জানো না যে ওয়েন আর গ্লোরিয়া একে অপরকে ভালোবাসে? এবং এই বলে ইমোজিন জুলিয়াকে ঠাস করে এক চড় মারে। ইমোজিন বলে যে তুমি কি নিজের মুখটা আয়নায় কখনো দেখেছো? তোমার সাথে গ্লোরিয়ার কোনো তুলনাই হয় না। এবার এই ধরনের অপমান সহ্য করার পাত্রে তো জুলিয়া ছিল না, এবং সেও উল্টে ইমোজিনকে ঠাস করে এক চড় মারে। এবার ইমোজিন তো সঙ্গে সঙ্গে তলোয়ার বার করে, এবং জুলিয়া তখনই চেঁচিয়ে ওঠে যে কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এবার ততক্ষণে এর তো সেখানে চলে আসে, এবং তার সাথে গ্লোরিয়া এবং ওয়েনও চলে আসে। ইমোজিন বলে যে দেখো না, এই মেয়েটা আমায় মেরেছে, আমার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, ওকে এক্ষুনি শাস্তি দেওয়া উচিত, ওকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এবং জুলিয়া তখনই বলে যে কিন্তু তুমি আমাকে প্রথমে মেরেছিলে, তাছাড়া তুমি এখানে এসে গ্লোরিয়ার নামে কত কিছু বলছো। যতই হোক গ্লোরিয়া একজন জেনারেল, তুমি যদি ওর নামে এমন কথা বলো তাহলে কি গ্লোরিয়ার সম্মান থাকবে? এবার এর তো তখনই বলে ওঠে যে সত্যিই তো, তাছাড়া জুলিয়া আর ওয়েন স্বামী স্ত্রী, ওরা একসাথে থাকবে না তো আর কারা থাকবে? এবার গ্লোরিয়া তো বুঝতে পারে যে সে ধরা পড়ে যাচ্ছে, এবং গ্লোরিয়া উল্টে তখন ইমোজিনকেই চড় মারে এবং সেখান থেকে তাকে চলে যেতে বলে। কিন্তু গ্লোরিয়া এত সহজেও হার মানার পাত্রী ছিল না। সেই রাতে আমরা দেখতে পাই যে রজারের টেন্টে আগুন লেগে যায়। এবার আগুন লাগার কথা শুনে জুলিয়া তো বেরিয়ে আসে, এবং সে বুঝতে পারে যে নিশ্চয়ই কারোর বিপদ হয়েছে। তখনই তাকে গ্লোরিয়া বলে যে জুলিয়া, ওই টেন্টের মধ্যে মেজর রাজকুমার রজার রয়েছে এবং তাকে বাঁচাতে ওয়েন গেছে, তুমিও তাদেরকে গিয়ে বাঁচাও। এবার ওয়েনের বিপদের কথা শুনে জুলিয়া তো আগুনের মধ্যেও টেন্টের ভিতর ঢুকে যায়, কিন্তু সেই টেন্টে কেবলমাত্র রজারই ছিল, ওয়েন সেখানে ছিল না। গ্লোরিয়া ইচ্ছা করেই এমনটা করেছিল জুলিয়াকে ফাঁসানোর জন্য। এবার জুলিয়া তো গিয়ে দেখতে পায় যে রজারের সেখানে একদম নাজেহাল অবস্থা, এবং সে ওই বিষাক্ত বায়ুতে নিঃশ্বাসও নিতে পারছে না। এবং জুলিয়া তো তখনই মেজর রাজকুমারকে সেখান থেকে বাঁচিয়ে ফিরতে সাহায্য করে। এবার ততক্ষণে সেখানে ওয়েনও চলে এসেছিল। গ্লোরিয়া ওয়েনকে আটকানোর চেষ্টা করে যে তোমাকে যেতে হবে না। ওয়েন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে সেই আগুনের টেন্টের মধ্যে ঢুকে যায়, এবং ওয়েন প্রথমে রজারকে সেখান থেকে বাঁচিয়ে বার করে আনে। কিন্তু ততক্ষণে আগুনের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে গেছিল এবং সেই টেন্ট ধসে পড়ছিল, ফলে জুলিয়া ভিতরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার ওয়েন তো আবারও টেন্টের ভিতর ঢুকতে যায় জুলিয়াকে বাঁচানোর জন্য, কিন্তু তখনই গ্লোরিয়া তাকে গার্ড করে দাঁড়ায় যে ওয়েন, ভেতরে ঢুকলে তোমারও ক্ষতি হতে পারে, তুমি ভেতরে ঢুকো না। কিন্তু ওয়েন গ্লোরিয়াকে সরিয়ে দিয়ে টেন্টের ভিতর ঢুকতে যায়, ততক্ষণে জুলিয়াও কিছুটা বেরিয়ে এসেছিল। গ্লোরিয়া ভাবে যে এই মেয়েটা তো ভীষণ লাকি, এত কিছুর পরও বেঁচে গেল। এবার তখনই একজন সৈন্য এসে খবর দেয় যে রাজকুমার রজার ভীষণভাবে পুড়ে গেছে, তার অনেকটা ক্ষতি হয়েছে এবং তার জ্ঞান ফিরছে না। এবং গ্লোরিয়া তখনই বলে যে জুলিয়া, তুমি নাকি খুব ভালো চিকিৎসক, তা যাও এবার তুমি রাজকুমারের চিকিৎসা করো, তাহলে তো বুঝবো তোমার কত ট্যালেন্ট। ওয়েন বলে ওঠে যে জুলিয়া নিজেই এতটা ক্ষতবিক্ষত, ও কি করে অন্য কারো চিকিৎসা করবে? কিন্তু জুলিয়া বলে যে ঠিক আছে, আমি করতে পারবো। এবং জুলিয়া রজারের রুমে যায়। এবার জুলিয়া তো তখনই তার স্পেশাল ফিউচারিস্টিক সেই সিস্টেম বার করে, এবং সে রাজকুমারের ক্ষতর জায়গাগুলি সেবা করতে শুরু করে। অপরদিকে বাইরে আমরা গ্লোরিয়াকে দেখতে পাই। গ্লোরিয়া তো টেন্টে ঢোকার চেষ্টা করছিল, যে রজার ভিতরে একা রয়েছে, জুলিয়া ওর সাথে কি করবে আমি জানি না, কিন্তু ওয়েন তাকে টেন্টে ঢুকতে দেয় না। এবং ততক্ষণে জুলিয়াও তার কাজ ছেড়ে বেরিয়ে আসে। এবার জুলিয়া তো তার ঘরে যায়, এবং তখনই সেখানে ওয়েনও আসে।
ওয়েন দেখে যে জুলিয়ার নিজেরই কাঁধের অনেকটা অংশ পুড়ে গেছে এবং সেই অবস্থাতেও জুলিয়া রাজকুমারের চিকিৎসা করেছে। এবার ওয়েন তো বলে যে আমি তোমার জন্য কিছু ভেষজ এনেছি, এগুলো লাগিয়ে নাও। তখনই জুলিয়া বলে যে এইসবে কিছুই হবে না, তুমি কি চাও আমি আরো তাড়াতাড়ি মরে যাই? গিয়ে আমার মেডিসিন বক্সটা নিয়ে আসো। এবার ওয়েন তো তার মেডিসিন বক্স নিয়ে আসে এবং জুলিয়া সেখান থেকে একটা ডিসইনফেক্টিসাইড বার করে দেয় এবং সে বলে যে এটা তার সেই পোড়ার জায়গায় লাগিয়ে দিতে। এবার ওয়েন তো সেটার বটল নিয়েই চমকে যায়, কারণ এরকম জিনিস সে তো আগে দেখেনি। ওয়েন বলে যে এটা কি জিনিস, এবং জুলিয়া বলে যে সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, যেটা বলেছি সেটা করো। এবং ওয়েন জুলিয়ার কথা মতো তার সেই পোড়া জায়গার ভালো করে ট্রিটমেন্ট করে দেয়। জুলিয়া বলে যে ওয়েন, তার মানে তোমার আর আমার প্রতি সেই আগের মতো রাগ নেই, তাই না? তাহলে আমাদের ডিলের কথা মনে আছে তো? এই সব কিছু হয়ে গেলে তুমি কিন্তু আমাকে আমার মতো ছেড়ে দেবে আর আমার পরিবারের সাথেও কোনো রকম শত্রুতা করবে না। আর তাছাড়া তোমার জন্য গ্লোরিয়া তো আছেই। এবার গ্লোরিয়ার কথা শুনেই ওয়েন তো রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এবার অপরদিকে আমরা রাজকুমার রজারকে দেখতে পাই এবং আমরা জানতে পারি যে গত রাতের আগুনের ঘটনা কোনো গোপন শত্রুরা ঘটিয়েছিল এবং তাদের কিছু লোককে ধরা গেছে, কিছু লোককে ধরা যায়নি। মনে করা হচ্ছে যে যুবরাজের লোকেরাই এমনটা করেছে, কিন্তু যারা এখনো তাদের সেনায় স্পাই হিসেবে রয়েছে তাদেরকে কি করে ধরা হবে? এবং তখনই ওয়েন বলে যে রাজকুমার, আরো একবার আপনাকে বিপদের মুখে পড়তে হবে, আপনাকে এই বেট হিসেবে ইউজ করে আমরা তাদেরকে ধরতে পারি। এবার রজার তো তখনই বলে ওঠে যে ও, তার মানে ওই শত্রুদের ধরার জন্য আমাকে আমার প্রাণের বাজি রাখতে হবে? এবং ওয়েন বলে যে আপনাকে তা কখনোই করতে হবে না, আমি জানি যে আপনার প্রাণ কতটা দামি, তাই আমি আপনার হয়ে রাজকুমার সেজে বসবো এবং গোপন শত্রুরা আমায় আক্রমণ করলে আমরা তাদের ধরতে পারবো। রজার তো তাতে রাজি হয়ে যায় এবং রজারের ওয়েনের প্রতি ভরসা আরো বেড়ে যায়। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে জুলিয়া তো ওদিকে স্নান করার জন্য তৈরি হচ্ছিল এবং সে যখনই স্নান করার জন্য জামা কাপড় খুলছিল তখনই সেখানে রজার চলে আসে এবং সে ওয়েনের খোঁজে সেখানে এসেছিল। এবার রজার তো জানতো না যে কোনো মহিলা এই ক্যাম্পে রয়েছে, কারণ জুলিয়া তো ছেলেদের ছদ্মবেশে এখানে থাকছিল। এবার রজারকে দেখেই জুলিয়া লুকিয়ে পড়েছিল, কিন্তু রজার এক পলকের জন্য হলেও জুলিয়াকে দেখে ফেলে এবং সে বুঝতে পারে যে ওয়েনের সাথে কোনো মহিলা রয়েছে। এবার এই কথা যখন ওয়েন জানতে পারে তার তো মাথা খারাপ হয়ে যায় যে এবার সে জুলিয়াকে কি করে বাঁচাবে। আর এখন তো রজারকেও কোনোভাবে চড়তে দেওয়া যাবে না, তাই ওয়েন জুলিয়াকে সাথে নিয়ে রজারের কাছে যায় এবং তার কাছে গিয়ে সব সত্যিটা স্বীকার করে এবং তার কাছে ক্ষমা চায়। এবং রজার তো তখনই বলে যে জুলিয়া দুইবার আমাকে প্রাণে বাঁচিয়েছে, একবার আগুন থেকে বের করে এনেছে, আরেকবার চিকিৎসা করে আমাকে বাঁচিয়েছে। এরকম একজন আমাদের আর্মিতে থাকলে আমাদের ভালোই হবে। কিন্তু তখনই গ্লোরিয়া বলে ওঠে যে রাজকুমার, আপনি যাই বলুন না কেন, এটা কিন্তু আমাদের আর্মিদের নিয়মের খেলাপ হচ্ছে, তাই তাকেও শাস্তি দেওয়া দরকার। এবং রাজকুমার তো গ্লোরিয়ার কথায় কনভিন্স হয়ে যায়। রাজকুমার বলে যে হ্যাঁ, গ্লোরিয়াও ঠিক বলছে। ওয়েন তখনই বলে যে রাজকুমার, আপনি যা শাস্তি দিতে চান সেটা আমায় দিন, দয়া করে আমার স্ত্রীকে দেবেন না। আপনি যদি মৃত্যুদণ্ডও দিতে চান তাহলে সেটা আমায় দিন। এবং রাজকুমার রজার বলে যে ঠিক আছে, এখন তো আমরা একটা বিষয়ের মধ্যে আছি, এই জিনিসগুলো মিটে যাক, তারপর আমি ভেবে দেখব যে তোমাদের কি শাস্তি দেওয়া যায়। এবার পরের দিন ওয়েন রাজকুমারের ছদ্মবেশ ধরে এই ক্যাম্প থেকে বাইরে বেরোয়, যাতে শত্রুরা তার উপর অ্যাটাক করে এবং তারা বুঝতে পারে যে এই শত্রুরা আসলে কার তরফ থেকে এসেছে। এবার তারা যখন গাড়ি করে যাচ্ছিল তখনই তাদের গাড়ির দিকে তীর ছোড়া হয় এবং কিছু লোক তাদের গাড়ির ওপর হামলা করে। এবার ওয়েন তো তখনই বলে যে জুলিয়া, তুমি গাড়ি থেকে নেমে সোজা পালাও, জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যাবে, এদিকে আর ফিরে তাকাবে না। এবং জুলিয়া সেখান থেকে পালায়, কিন্তু দুটি লোক জুলিয়াকেও ফলো করে। এবার জুলিয়া তো বলে ওঠে যে তোমরা তো রাজকুমারকে মারতে এসেছো, তোমরা আমার পিছনে কেন পড়েছো? কিন্তু সেই দুটি লোক জুলিয়াকে মারতেই সেখানে এসেছিল এবং তারা তাদের তলোয়ার বার করে জুলিয়ার গলার কাছে ধরে। জুলিয়া তো বুঝেই গেছিল যে এবার সে খতম হয়ে গেল, সে এবার মরে যাবে। কিন্তু তখনই সেখানে ওয়েন আসে এবং সেই দুটি লোককে তীরবিদ্ধ করে। ওয়েন তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়েছিল যে জুলিয়া ঠিক আছে কিনা। সে তাড়াতাড়ি গিয়ে জুলিয়াকে জড়িয়ে ধরে যে তুমি ঠিক আছো তো? কিন্তু তখনই আমরা গাছের আড়ালে একজন গুপ্ত ঘাতককে দেখতে পাই, যে একটি তীর ওয়েনের দিকে ছোড়ে এবং জুলিয়া ওয়েনকে বাঁচানোর জন্য সেই তীর নিজের বুকে নিয়ে নেয়। এবার এতদিন তো জুলিয়া সবার চিকিৎসা করছিল, কিন্তু এবার জুলিয়াকে কে বাঁচাবে?
এবার জুলিয়াকে নিয়ে তারা তো আবার আর্মি ক্যাম্পে ফিরে আসে এবং সেখানে আমরা গ্লোরিয়া আর ইমোজেনকেও দেখতে পাই। গ্লোরিয়া ইমোজেনকে বলে যে এটা কি করে সম্ভব হয়ে গেল, তুমি কি একটা কাজও ঠিকভাবে করতে পারো না। অর্থাৎ আমরা বুঝতে পারি যে এই কাজটা করার জন্য গ্লোরিয়াই ইমোজেনকে লাগিয়েছিল। এবার জুলিয়ার বুক তো তীরবিদ্ধ হয়েছিল এবং জুলিয়া জানতো যে কোনো চিকিৎসকই তার চিকিৎসা করতে পারবে না। তাই জুলিয়া বলে যে তোমরা সবাই এখান থেকে চলে যাও, ওয়েনই আমাকে সারিয়ে তুলবে। এবং জুলিয়া ওয়েনের সামনে তার সেই ফিউচারিস্টিক সিস্টেম অন করে। সেই সিস্টেম দেখে ওয়েন তো প্রচন্ড চমকে যায় যে এটা কি, কিন্তু ওয়েন এটাও বুঝতে পারে যে এখন তাকেই যা করার করতে হবে। এবার জুলিয়া স্টেপ বাই স্টেপ ওয়েনকে বলে দেয় যে কি করতে হবে, কি ওষুধ খাওয়াতে হবে, কিভাবে স্টিচ দিতে হবে, কিভাবে রক্তটা আটকাতে হবে, সবকিছু। এবং ওয়েন সেই কথা মতো সব কাজ করে এবং সে জুলিয়ার সেই ক্ষতর জায়গাটা স্টিচ দেয় এবং সবকিছু করে তাকে সারিয়ে তোলে। এবার পরের দিন সকাল হতেই জুলিয়ার জ্ঞান ভাঙে এবং ওয়েন তাকে জড়িয়ে ধরে যে তুমি ঠিক আছো তো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এবং তখনই ওয়েন জুলিয়াকে জিজ্ঞাসা করে যে জুলিয়া, এবার সত্যি করে বলো তুমি কে, তুমি কি কোনো ভূত নাকি তুমি কোনো ডিমন। কারণ আগের দিন রাতে ওয়েন তো জুলিয়ার সেই ফিউচারিস্টিক মেশিন এবং সবকিছু দেখতেই পেয়েছিল। এবং তখনই জুলিয়া বলে যে ওয়েন, আমি জানি না তুমি আমার কথায় বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি আসলে এই দুনিয়ার নই। আমি তোমার থেকে প্রায় 10,000 বছর পরের একজন মানুষ এবং আমার আত্মা টাইম ট্রাভেল করে তোমার স্ত্রীর দেহে ঢুকে গেছে। ওয়েন বলে যে তার মানে সেই রাতে তুমি জুলিয়ার দেহে ঢুকেছিলে। এবং জুলিয়া বলে যে হ্যাঁ, সেই রাতে জুলিয়াকে তুমি মেরেই ফেলেছিলে, তারপর আমার আত্মা জুলিয়ার দেহে ঢোকে। এবার জুলিয়া তো বলে যে আমি তোমাকে কি করে বিশ্বাস করাবো জানি না, কিন্তু আমি তোমার কোনো ক্ষতিই কখনো করতে চাই না। আমি জুলিয়া হয়ে থেকেছি কারণ আমি জানতাম যে এই সত্যিটা তো কেউই বিশ্বাস করবে না। এবার ওয়েন তো তখনই মনে মনে মিচকি মিচকি হাসছিল, কারণ সে খুশি হয়েছিল যে এটা তার সেই ভিলেন বউ জুলিয়া না। ওয়েন বলে যে এই কথা তুমি আমি ছাড়া আর কাউকে বলো না। এবং ওয়েন তাকে জিজ্ঞাসা করে যে জুলিয়া, তুমি কি তাহলে এরপর তোমার পৃথিবীতে ফিরে যাবে। এবং জুলিয়া বলে যে আমি কি করেই বা ফিরবো, আমার দেহ ওই পৃথিবীতে কখনই পুরো ছাই হয়ে গেছে, কারণ ওই জুলিয়া তো মিসাইল ব্লাস্টে মারা গেছিল। ফলে জুলিয়ার মডার্ন যুগে ফেরার আর তো কোনো রাস্তাই ছিল না। এবার আমরা সেই দিন রাতের দৃশ্য দেখতে পাই। ওয়েনদের প্ল্যান যেটা হয়েছিল, অর্থাৎ ওয়েন রজারের ছদ্মবেশে যাবে গুপ্তচরদের ধরার জন্য, সেই প্ল্যান সাকসেসফুল হয়েছিল, কারণ মার্কুইজ মিং সেই গুপ্তচরদের ধরতে সক্ষম হয়েছিল। তাই জন্যই রজার সবাইকে ডেকে একটা পার্টি মতো দিয়েছিল। এবার জুলিয়া তো সেখানে মনের আনন্দে চিকেন উইংস খাচ্ছিল, কিন্তু রজার তখনই বলে যে জুলিয়ার শাস্তি দেওয়াটা এখনো বাকি আছে। সে একজন মেয়ে হয়ে এই ক্যাম্পে ঢুকেছে, তাই ওকে শাস্তি দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সে দুবার আমার প্রাণ বাঁচিয়েছে এবং নিজের প্রাণ বাজি রেখে ওয়েনকে বাঁচিয়েছে, তাই জন্য জুলিয়াকে কোনো রকম শাস্তি দেওয়া হবে না। এবার গ্লোরিয়া তো মনে মনে ভাবে যে এই জুলিয়ার মধ্যে আছেটা কি। এবং গ্লোরিয়া তখনই বলে যে রাজকুমার, যেহেতু জুলিয়া তীরের আঘাত খেয়েও বেঁচে ফিরেছে, তাই ওর জন্য আমি একটা টোস্ট দিতে চাই। ইমোজিন, তুমি এখনই জুলিয়াকে ড্রিঙ্ক সার্ভ করো। এবার ইমোজিন তো তখনই জুলিয়াকে ড্রিঙ্ক সার্ভ করে এবং সেই যে পাত্রটা ছিল, সেই পাত্রটা একটা গোপন পাত্র ছিল যেটা তলায় একটা সুইচ ছিল। এবার সুইচ টিপে ড্রিঙ্ক দিলে সেখান থেকে বিষাক্ত ড্রিঙ্ক বেরোবে, অর্থাৎ একই পাত্রে দুই রকমের ড্রিঙ্ক রাখা যেত। এবং ইমোজিন সেই বিষাক্ত ড্রিঙ্কটা জুলিয়াকে দেয়। এবার জুলিয়া তো সেটা দেখেই ফেলেছিল যে ইমোজিন কিছু একটা চালাকি করছে এবং জুলিয়া ড্রিঙ্কের গন্ধ শুকেও বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। জুলিয়া তখনই গ্লোরিয়ার কাছে গিয়ে বলে যে আমি একা ড্রিঙ্ক করব এটা তো হতে পারে না, তোমার কাপটা তো ফাঁকা, আমি তোমার গ্লাসেও ঢেলে দিচ্ছি। এবং এই বলে জুলিয়া গ্লোরিয়ার গ্লাসে ঢেলে দেয় এবং জুলিয়াও ঢালার সময় সেই সুইচ টিপে বিষাক্ত পানি গ্লোরিয়াকে দিয়েছিল। এবার গ্লোরিয়া তো সেই ড্রিঙ্ক পান করে, কারণ গ্লোরিয়া ভাবে যে এটা হয়তো বিষহীন পানীয়টা। এবং তারপর জুলিয়াও সেই ড্রিঙ্কটা পান করে, কিন্তু জুলিয়া চালাকি করে ড্রিঙ্কটা মুখের মধ্যেই রেখেছিল এবং সে নিজের জায়গায় ফিরে গিয়ে ড্রিঙ্কটা মুখ থেকে বার করে দেয়। এবার জুলিয়া তো নিজের ঘরে গিয়ে ভাবছিল যে এই ড্রিঙ্কটা খাইয়ে ওরা আমার সাথে কি চালাকি করতে চাইছে। এবং কিছুক্ষণের মধ্যেই ইমোজিন জুলিয়ার ঘরে আসে। ইমোজিন বলে যে হঠাৎ করে গ্লোরিয়ার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি জুলিয়া যেন গ্লোরিয়ার ঘরে যায়। এবং জুলিয়াও গ্লোরিয়ার ঘরে যায়। জুলিয়া আসলে দেখতে চাইছিল যে তারা কি শয়তানি করছে। এবার জুলিয়া তো দেখে যে গ্লোরিয়ার খুব শরীর খারাপ, তার জ্বর মতো এসেছে এবং সে গ্লোরিয়ার চিকিৎসা করতে শুরু করে। কিন্তু তখনই ইমোজিন তাকে পিছন থেকে রদ্দা মেরে অজ্ঞান করে দেয়।
কিন্তু আসলে তারা জানতো না যে ড্রিঙ্কের প্রভাব তো গ্লোরিয়ার দেহেই শুরু হয়েছিল। এবার ওদিকে ইমোজিন তো এই টেন্ট থেকে বেরিয়ে যায় এবং সে ফোর্ডকে অজ্ঞান করে দিয়ে রাজকুমার রজারকে এই টেন্টে ডেকে আনে। এবার ততক্ষণে জুলিয়ার জ্ঞান ফিরে এসেছিল এবং সে টেন্ট থেকে বেরিয়ে গেছিল। ফলে রাজকুমার রজার এসে সেখানে গ্লোরিয়ার সাথেই ফষ্টি নষ্টি করে এবং জুলিয়া তার ঘরে ফিরে যায়। এবং রাতের বেলা ওয়েন তো তার ঘরে চলে আসে এবং তারা একসাথে সারা রাত ছিল। এবার পরের দিন সকাল হতেই ইমোজিন এসে ওয়েনকে ডাকে যে জেনারেল, আপনি তাড়াতাড়ি এসে দেখুন যে এই ঘরে কি হচ্ছে। ইমোজিন ভাবছিল যে এই ঘরে হয়তো জুলিয়া এবং রাজকুমার ধরা পড়বে, কিন্তু সেখানে তো গ্লোরিয়া এবং রাজকুমার রজারকে দেখা যায়। এবার গ্লোরিয়া তো ঘুম থেকে উঠে অবাক হয়ে যায় যে এটা তার সাথে কি হলো এবং সে বুঝতে পারছিল না যে তার প্ল্যানটা কিভাবে তার দিকেই বুমেরাং হয়ে গেল। এবার ততক্ষণে তো সেখানে জুলিয়াও মজা দেখতে চলে এসেছিল। এবার জুলিয়া তো ভাবে যে কি ব্যাপার, ওয়েনের মুখে কোনো এক্সপ্রেশন নেই কেন? ওর প্রিয় নারীর এমন একটা স্ক্যান্ডেল, ওর তাতে কিছু আসে যায় না। আসলে ওয়েন তো গ্লোরিয়াকে পছন্দই করতো না, কিন্তু গল্প অনুযায়ী যেহেতু জুলিয়া জানতো যে ওয়েন আর গ্লোরিয়ার মিল হবে, তাই জন্যই জুলিয়া এমনটা ভাবছিল। এবার ওদিকে গ্লোরিয়া তো এসে ওয়েনকে বলে যে ওয়েন, আজকের ব্যাপারটায় তুমি কিছু মনে করনি তো? এটা কোনো একটা চক্রান্ত করা হয়েছে, আমি এমনটা করতে চাইনি। এবং ওয়েন বলে যে আমি কেন কিছু মনে করব, তুমি তো আমার স্ত্রী না, তো তুমি কার সাথে কি করছো তাতে আমার কিছুই আসে যায় না। এবং গ্লোরিয়া তো ভাবে যে ওয়েন, এক জন্মে আমি তোমাকে হারিয়েছি, কিন্তু এই দ্বিতীয় জন্মেও আমি জুলিয়ার থেকে হারবো না। এই জন্মে আমি তোমাকে নিজের করে নেবই। এবার আমরা বেশ কিছুদিন পরের ঘটনা দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে রাজকুমার রজার তার প্ল্যান মতোই কাজ করে এবং রাজকুমার রজার এবং ওয়েন মিলে যুবরাজের বিরুদ্ধে রেবেল করে, অর্থাৎ যুবরাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং এই বিদ্রোহ বা যুদ্ধে যুবরাজ হেরে যায় এবং যুবরাজ সকলের সামনে আত্মহত্যা করে। সুতরাং কথা মতো এরপর রাজা হবে রজার। এবার রাজকুমার রজার এবং ওয়েন রাজপ্রাসাদে হাজির হয়, যেখানে আমরা এই সাম্রাজ্যের মহারাজকে দেখতে পাই, অর্থাৎ ওয়েনের বাবাকে দেখতে পাই। এবার রজার ওয়েনকে চিনতে পারে না, কিন্তু ওয়েনের বাবা তো তাকে চিনতে পারে। এবং ওয়েনের বাবা অর্থাৎ মহারাজ বলেন যে তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে, সৈন্যরা এক্ষুনি ওকে ধরো। এবার ততক্ষণে রজারও তো বলে ওঠে যে সৈন্যরা তাড়াতাড়ি ওয়েনকে ধরো। কিন্তু সৈন্য তখন আর রজারের হাতে ছিল না, সেখানকার সব সৈন্যই ওয়েনের ছিল। ফলে সৈন্যরা এসে আগে রজারকেই ধরে এবং ওয়েন তার বাবাকে হত্যা করে প্রতিশোধ নেয়, যে বাবা কিনা ছোটবেলায় তাকে মারতে গেছিল, তার মাকে মেরেছিল। সেই বাবাকে ওয়েন হত্যা করে এবং শেষ অবধি তার প্রতিশোধ সম্পন্ন করে। এবার ওয়েন তো তখনই তার লোকেদের বলে যে এখনই রজারকেও হত্যা করতে হবে। যতই রজার আমাদের সাথ দিয়ে থাকুক না কেন, ও থাকলে আমাদের পথের কাঁটা হয়ে থাকবে, তাই রজারকেও হত্যা করতে হবে। কিন্তু তখনই রজারের একজন জেনারেল জুলিয়ার গলায় তলোয়ার ধরে এবং বলে যে যদি রজারকে হত্যা করা হয় তাহলে আমি জুলিয়াকে মেরে ফেলবো। গ্লোরিয়া তো বলে ওঠে সেই জেনারেলটিকে যে তুমি কি পাগল হয়ে গেছো, আমরা তো ওয়েনের হয়ে কাজ করছি, তাহলে আমরা কেন রজারের সাপোর্টে কথা বলবো? এবং জেনারেল বলে যে রজার কোনোদিন আমাদের কোনো ক্ষতি করেনি, তাহলে কেন আমরা রজারকে মরতে দেব? এবার এই জেনারেলের সাথে ইমোজিনের ভালোবাসার সম্পর্ক ছিল, তাই ইমোজিনও তখন এই জেনারেলের দিকে চলে যায়। সে তার তলোয়ার বার করে গ্লোরিয়ার গলায় ধরে। ইমোজিন বলে যে জেনারেল যেদিকে থাকবে আমিও সেদিকে থাকবো। তুমি যদি জুলিয়া আর গ্লোরিয়াকে বাঁচাতে চাও তাহলে এখনই রজারকে ছেড়ে দাও। ফলে ওয়েন রজারকে ছাড়তে বাধ্য হয়। এবার জুলিয়া তো একদমই চুপ করেছিল এবং সে কিছু বলছিল না। জুলিয়া মনে মনে ভাবছিল যে মরতে তো আমি চাই না, কিন্তু এখন এমন অবস্থায় আমার কিছু বলা উচিত হবে না। আর তাছাড়া গল্পে আমি এতদূর বেঁচেই ছিলাম না, তাই গল্পে কি হবে সেটাও আমি জানি না। ওদিকে গ্লোরিয়া তো বলতে থাকে যে ওয়েন, আমাকে তুমি মরতে দিও না, আমাকে বাঁচাও। এবং তখনই রজার বলে যে আমার জন্য এখনই একটা ঘোড়া গাড়ির ব্যবস্থা করো, আমি এই শহর থেকে বাইরে চলে যাব। এই শহর থেকে যতক্ষণ না আমি বেরোচ্ছি ততক্ষণ জুলিয়া আর গ্লোরিয়া আমার হেফাজতেই থাকবে। এবং এই বলে সে তো জুলিয়া আর গ্লোরিয়াকে জিম্মি করে তার ঘোড়া গাড়িতে উঠে পড়ে। এবার ঘোড়ার গাড়িতে বসেও জুলিয়া তো একদমই চুপচাপ ছিল এবং গ্লোরিয়া বলে যাচ্ছিল যে আমাদের ছেড়ে দাও ইত্যাদি ইত্যাদি। রজার তখনই বলে যে তুমি কি চুপ করবে, নাকি তুমি চাও যে আমি এখনই তোমাকে মেরে ফেলি? তুমি একটা জঘন্য মেয়ে, তুমি কি করে যে জুলিয়ার জায়গা নেওয়ার কথা ভাবো সেটাও আমি ভেবে পাই না। তখন তুমি ওয়েনকে বারবার বলছিলে আমাকে বাঁচাও, কিন্তু জুলিয়ার মুখ থেকে একটাও শব্দ বেরোয়নি। দেখেছো ও নিজের স্বামীর জন্য কি করতে পারে, আর তুমি, তোমার কোনো মেরুদণ্ডই নেই।
এবার এই কথা শুনে গ্লোরিয়া তো রাগে ফুঁসতে থাকে এবং রজার তখনই বলে যে কেন তুমি কি এটা অ্যাকসেপ্ট করতে পারছো না যে তোমার থেকেও বেশি ভালো কেউ হতে পারে। এবার এই সব কথা বলতে বলতেই রজারের ঘোড়ার গাড়ি তাদের সাম্রাজ্যের গেটের সামনে চলে আসে এবং ততক্ষণে ওয়েনও তো তাদের ফলো করে সেখানে চলে আসে এবং তখনই রজার বলে যে ওয়েন তোমাকে এই দুজনের মধ্যে থেকে একজনকে চুজ করে নিতে হবে। নয় তুমি জুলিয়াকে বেছে নাও আর না হয় গ্লোরিয়াকে বেছে নাও। যে কোনো একজনকে আমি তোমার দিকে করে দেব আর একজনকে আমি এখানেই খতম করব। এবার জুলিয়া তো মনে মনে ভাবছিল যে গ্লোরিয়ার সাথেই ওয়েনের সম্পর্ক, নিশ্চয়ই আমি এবার মরতে চলেছি। ওদিকে গ্লোরিয়া তখনই বলে যে ওয়েন এটা আমার দ্বিতীয় জন্ম, আগের জন্মেই আমি তোমাকে ধোঁকা দিয়ে মারা গেছিলাম, কিন্তু এই জন্মে তো আমি তোমার প্রতি লয়াল থেকেছি, সব স্টেজে আমি তোমাকে সাহায্য করেছি, দয়া করে তুমি এবার আমাকে মরতে দিও না। এবার জুলিয়া তো তখনই রজারকে বলে যে রজার তোমার যদি মারতেই হয় তুমি আমাকে মেরেই ফেলো, কিন্তু ওয়েনকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে ফেলো না, ও কি করেই বা আমাদের মধ্যে থেকে চুজ করবে। এবং রজার বলে যে জুলিয়া আমি যেটা করছি তোমার ভালোর জন্যই করছি, আর যদি ও তোমাকে চুজ করে তাহলে তুমি জানবে যে ও তোমার যোগ্য, আর যদি ও গ্লোরিয়াকে চুজ করে তাহলে জানবে যে ও কোনোদিন তোমাকে ভালোই বাসেনি। এবার ওয়েন তো তখনই বলে যে আমি জুলিয়াকেই চুজ করছি এবং সে জুলিয়াকে নিজের দিকে টেনে নেয়। এবার গ্লোরিয়া তো তখনই রজারকে বলে ওঠে যে রজার তুমি আমাকে মেরো না, আমি সারা জীবন তোমার প্রতি লয়াল থাকবো, তোমাকে আবার সিংহাসন পেতে সাহায্য করব। কিন্তু ততক্ষণে তো ওই জেনারেলটি গ্লোরিয়ার গলায় তলোয়ার ধরেছিল। এবার গ্লোরিয়া তো তাকেও ইমোশনালি বলে যে তুমি আমাকে মেরে ফেলবে, আমরা এতদিন একসাথে যুদ্ধ করলাম। এবং সেই জেনারেলটি গ্লোরিয়াকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে অপর পক্ষের শত্রুরা তাদের দিকে আক্রমণ করেছিল এবং সেই জেনারেলটি সেখানেই মারা যায়। সেই জেনারেলটি মারা যাওয়ায় ইমোজিন তো প্রচন্ড ভেঙে পড়ে, কারণ ইমোজিন তাকে পছন্দ করত এবং ইমোজিনও সেখানে নিজের প্রাণ নিয়ে নেয়। এবার রজার তো সেখান থেকে পালায় এবং গ্লোরিয়া আবারও ওয়েনের দলেই ফিরে আসে এবং ওয়েনের সেনাপতি হয়ে থাকে। এবার আমরা দেখতে পাই যে ওয়েন তো এখন এই সাম্রাজ্যের রাজা ছিল এবং জুলিয়া ছিল তার মহারানী, কিন্তু রাজা হয়ে যাওয়ার পর ওয়েন খুবই ব্যস্ত হয়ে পড়েছিল এবং সে জুলিয়াকে অত সময় আর দিতে পারতো না। এবং জুলিয়ারও এই জীবনটা একদমই ভালো লাগছিল না, কারণ এখানে তার কিছুই করার ছিল না। তাই জুলিয়া ঠিক করে সে আগে যেটা ভেবেছিল সেটাই করবে, অর্থাৎ সে এই পৃথিবী ভ্রমণ করতে বেরিয়ে পড়বে এবং সারা পৃথিবী ঘুরে বেড়াবে, নিজের মতো বাঁচবে। এবার জুলিয়া তো সেই রাতে মিকা এবং জুনের ঘরে যায় এবং তখন মিকা আর জুন ঘুমোচ্ছিল। জুলিয়া তাদের গায়ে ভালো করে চাপা দিয়ে দেয় এবং মনে মনে ভাবে যে আমি ভাবিনি যে তোমাদেরকেও আমি এতটা ভালোবেসে ফেলবো, কিন্তু যাই হয়ে যাক না কেন এই জীবনটা আমার জন্য না। আমি জানি তোমরা খুব ভালো ছেলে মেয়ে এবং তোমরা খুব ভালো মানুষ হবে। কিন্তু তার মায়ের এই কথা শুনে মিকার তো সেখানেই ঘুম ভেঙে যায়। মিকা বলে যে মা তুমি কি সত্যি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? তুমি কি আর কখনো ফিরে আসবে না? আমি তোমাকে আগের মতো আর হেট করি না। আমি জানি যে তুমি আমার আগের মায়ের মতো না। তুমি অনেক ভালো। তুমি আমাদের ছেড়ে যেও না। এবং তখনই জুলিয়া বলে যে মিকা তোমাকে আমায় একটা প্রমিস করতে হবে। এবার আমরা নেক্সট সিনে দেখতে পাই যে জুলিয়া আর ওয়েন্তো তাদের নেক্সট এক্সপেডিশনে বেরিয়ে পড়ে, কারণ তাদের দেশে এখনো কিছু লোক রাজদ্রোহ করে বেড়াচ্ছিল এবং সেটা আর কেউ না, সেটা ছিল রাজকুমার রজার। রজার হুনদের সাথে মিলিত হয়ে এখনো বিদ্রোহ করার চেষ্টা করছিল, কিন্তু ওয়েনের সেনাবাহিনী তাকে ধরে ফেলে এবং তখন রজারকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ওয়েনের পথে যারা যারা ছিল সকলেই খতম হয়। কিন্তু তখনই ওয়েনের কাছে একটি চিঠি আনে, যে চিঠিটা কিনা জুলিয়ার ছিল। জুলিয়া সেখানে লিখেছিল যে ওয়েন আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি জানি না তোমাকে ব্যাপারটা আমি কি করে এক্সপ্লেন করব, কিন্তু এটা একটা গল্পের বইয়ের দুনিয়া, এখানে সবার ভাগ্যই আগে থেকে ঠিক করা, আর আমি এরকম ভাবে বাঁচতে পারবো না, এই একঘেয়ে জীবন আমি কাটাতে পারবো না, তাই জন্য আমি চলে যাচ্ছি। এবার এই চিঠি পড়ে ওয়েন তো রাগে গড়গড় করতে থাকে এবং তখনই এর দেখায় যে চিঠির পিছনেও কিছু একটা লেখা আছে। এবার ওয়েন তো সঙ্গে সঙ্গে তুলে দেখে যে চিঠির পিছনে কি লেখা আছে। চিঠির পিছনে জুলিয়া লিখেছিল যে ওয়েন আমাদের কিন্তু ডিল ছিল যে তোমার পা ঠিক হয়ে গেলে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দেবে, তোমাকে সেই প্রমিসটা এখন রাখতে হবে, না হলে কিন্তু কথা মতো তুমি বিদ্যুৎ পড়ে মারা যাবে। এবার এইটা পড়ে ওয়েন তো আরো রেগে যায় এবং চিঠি ছুঁড়ে ফেলে। ওয়েন বলে যে এড এক্ষুনি তুমি জুলিয়াকে খুঁজে বার করবে, আর যতদিন না তুমি জুলিয়াকে খুঁজছো তুমি বাড়িতে ফিরে আসবে না।
কিন্তু এড জুলিয়াকে খুঁজে পায় না এবং এরম করেই 5 বছর কেটে যায়। এবার আমরা জুলিয়াকে দেখতে পাই যে অন্য শহরে একদম অন্য জায়গায় তার চিকিৎসালয় খুলে বসেছিল এবং সেখানে সে বুড়ো থেকে বাচ্চা সকলেরই চিকিৎসা করত। এবার জুলিয়ার তখনই মনে পড়ে যে এড কিন্তু তাকে এই 5 বছরে একবার খুঁজে পেয়েছিল এবং এড তাকে ফিরে যেতে বলেছিল। কিন্তু জুলিয়া তাকে বলেছিল যে তুমি গিয়ে ওয়েনকে বলো যে আমি এখন বিশ্ব ভ্রমণ করছি, আমি ফিরে যাব না। এবং এড জুলিয়াকে ওয়েনের পাঠানো 10,000 টাকা দিয়েছিল, যেটার সাহায্যে জুলিয়া কোনো অসুবিধা ছাড়াই সচ্ছলভাবে জীবন কাটাচ্ছিল। তাছাড়াও তার সিস্টেমের সাহায্যে নানা রকম ভবিষ্যতের ওষুধ দিয়ে সে তো লোকদেরও সারিয়ে তুলছিল এবং এইভাবেই সে তার চিকিৎসালয়ে দিন কাটাচ্ছিল। এবং তখনই একদিন কিরা বলে যে ম্যাডাম, একজন আপনার সাথে দেখা করতে এসেছে। এবং আমরা দেখি যে ওয়েন জুলিয়ার চিকিৎসালয়ে এসেছে। ওয়েন তো এসেই বলে যে আমার বুকে প্রচন্ড ব্যথা। জুলিয়া তো বলে ওঠে যে তুমি ঠিক আছো তো? ওয়েন বলে যে কেন, আমি বাঁচি কি মরি তাতে কি তোমার কিছু আসে যায়? এবং ওয়েন তখনই জুলিয়াকে কাছে টেনে নেয়। সে বলে যে আজ থেকে আমি তোমার সাথেই থাকবো, আমি আর কোথাও যাব না, আমরা দুজনেই না হয় একসাথে বিশ্ব ভ্রমণ করব। জুলিয়া বলে যে আর তোমার সাম্রাজ্যের কি হবে? এবং তখনই ওয়েন বলে যে সাম্রাজ্য আমি মিকার হাতে সঁপে দিয়েছি। এবার জুলিয়া তো অবাক হয়ে যায় যে অতটুকু বাচ্চার হাতে তুমি সাম্রাজ্য সঁপে দিয়েছো? এবং ওয়েন বলে যে কেন, তোমার প্রমিসটা মনে নেই? এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জুলিয়া মিকাকে কি প্রমিস করতে বলেছিল। জুলিয়া মিকাকে বলেছিল যে তোমার বাবার খেয়াল সবসময় রেখো। এবং ওয়েন বলে যে তুমিই তো ওকে বলেছিলে আমার খেয়াল রাখতে, তাই জন্যই ও আমার সব দায়িত্ব নিয়ে নিয়েছে। তাছাড়া আমি ওর জন্য সব ব্যবস্থা করেই এসেছি। তোমার কি মনে হয় আমি না হলে 5 বছর অপেক্ষা কেন করলাম? আমি তো অনেক আগেই চলে আসতে পারতাম। এই 5 বছরে আমি সব কিছু ওইদিকে সামলে নিয়েছি। এবার আমি সারা জীবনটা তোমার সাথে কাটাবো, তুমি রাজি তো? এবং জুলিয়া তাতে রাজি হয় এবং ওয়েন ও জুলিয়া একে অপরকে কিস করে এবং তারা একসাথে থাকতে শুরু করে। এবং এখানেই আমাদের এই টাইম ট্রাভেল ড্রামাটি শেষ হয়। তো এই টাইম ট্রাভেল গল্পটা তোমাদের কেমন লাগলো এক্ষুনি কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ টাইম ট্রাভেল, ম্যাজিক্যাল, রোমান্টিক ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বাটন অন করতে একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।